তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও ফট করে। আচ্ছা, তো শুরু করি। হ্যাঁ, দেখো আগের দিনের যে 20টা কোশ্চেন দিয়েছিলাম, 20টা কোশ্চেনের মধ্যে 19টা কোশ্চেনই হলো একেবারে সহজ, বা আমি যদি বলি 18টা কোশ্চেন একেবারে সহজ, বাদ বাকি একটা দুটো কোশ্চেন একটু কঠিন। আমরা আলোচনা করব সবই। সো এই কোশ্চেনের উপরে দাঁড়িয়ে যা পারফরমেন্স দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা রয়েছে। তোমাদের প্রত্যেককে বাড়িতে অনেক পড়তে হবে, প্রত্যেককে রিভাইজ করতে হবে। প্রথম কথা, তোমরা ধরো আজকে পড়লে, কালকে আবার বা 1 মাস পরে আবার একবার গিয়ে পড়লে, তাতে কোনো লাভ হবে না। তোমরা আজকে যেটা পড়ছো, আজকে ধরো তোমরা 6 ঘন্টা পড়লে, 6 ঘন্টা পড়ার পরে কালকে 10 মিনিট, আধ ঘন্টাও যদি পারো, ওই 6 ঘন্টা ধরে যে চ্যাপ্টারগুলো পড়েছো প্রত্যেকটা লাইন পড়ার প্রয়োজন নেই, জাস্ট গো থ্রু দ্য পেজেস, কি পড়েছো দেখবে। তখনই যদি পরের দিন যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো, আচ্ছা কালকে আমি কি কি পড়েছি, দেখবে অনেক কিছু মাথায় নেই, তখন নিজেদেরই অবাক লাগবে, এই বাবা কালকে পড়লাম আজকে আমি সব ভুলে গেছি। ওকে, সো এইরকম হয় ব্যাপারটা। আজকে যেটা পড়লে কালকে সকালবেলা আধ ঘন্টা টাইম রাখো, আধ ঘন্টা টাইমে শুধুমাত্র ওইটা রিভাইজ করো, আর কিছু না। তা ওই 5 ঘন্টা 6 ঘন্টার পড়াটা আধ ঘন্টায় রিভাইজ করাটা এমন কিছু টাফ নয়, জাস্ট গো থ্রু দ্য পেজেস অ্যান্ড ইট উইল বি কমপ্লিটেড। ওকে, সো এইভাবে না করলে কিন্তু করা খুব কঠিন, কারণ এত 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 ডিটেলস, এত ইনফরমেশন মনে রাখতে হবে, এটা একটা ইজি টাস্ক নয়। সো রিভিশন ইজ দ্য কি। সো দেখো, যেটা ফার্স্ট কোশ্চেন ছিল, which article of the Constitution of India gives the working definition of the Indian state? The Indian state এর definition কে দিচ্ছে? Article 12. It's very easy. মোস্ট অফ ইউ এটাকে ঠিকঠাকই করেছো। আচ্ছা, আরেকটা কথা আমি প্রথমে বলে রাখি, যারা বেশি পেয়েছো বা কম পেয়েছো, যারা বেশি পেয়েছো খুব ভালো কথা, আই অ্যাপ্রিসিয়েট ইট। যারা কম পেয়েছো, কয়েকজন 2-3 জন বা যাই হোক, প্রত্যেকের কাছে আমার একটাই বক্তব্য, এটা এমন কিছু নয় যে তুমি কম পেয়েছো বলে বা ভেঙে পড়া কিংবা কম পেয়েছি আমি আর পারবো না, এইরকম ভাবার কোনো কিছু নেই। শুধুমাত্র শুরু, এটা শুরু। তা এই সময় কম পাও বেশি পাও, ইট ডাজন্ট ম্যাটার। পড়ছো, চেষ্টা করছো, ক্লাস অ্যাটেন্ড করছো, এবং একদিন আসবে এইরকম যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার করতে পারবে, কিন্তু তার জন্য টাইম লাগবে, তার জন্য ধৈর্য লাগবে। ঠিক আছে? সো প্রথমে আমি এটা বলে রাখি যে যেখানটায় ভুল করেছো, বা আর সেটা নিজে খুঁজে বার করো যে তোমার ভুলটা কোথায় হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে না, এটা খুঁজে বার করার দায়িত্ব তোমার। ওকে, সো সেটা আমি করে দিতে পারবো না, আমি শুধু বলতে পারি যে হ্যাঁ এই জায়গাটা ভুল হয়েছে, কিন্তু সেটা তোমাকে রিকভার করতে হবে। ফাইন, সো চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এনিওয়ে, সো প্রথম কোশ্চেনের অ্যান্সার অবভিয়াসলি সবাই তোমরা জানো, এটা আর্টিকেল 12 হবে, এমন কঠিন কিছু না। এই কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন? কোনটা আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আন্ডারে পড়ে না? তো বেসিক স্ট্রাকচার বলতে কি, যেই স্ট্রাকচারগুলোকে আমরা কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবো না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেই স্ট্রাকচারগুলোকে, যেই ফিচারগুলোকে কোনো রকমভাবে চেঞ্জ করা সম্ভব নয়, সেইগুলো হলো বেসিক স্ট্রাকচার। তা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা অবভিয়াসলি বেসিক স্ট্রাকচারের মধ্যেই পড়বে, কারণ ইলেকশন যদি ঠিকঠাক না হয়, আজকে ইলেকশন হলো, আবার 50 বছর পরে ইলেকশন হলো, তাহলে এটা তো আমাদের কনস্টিটিউশনের যে আইডিয়াগুলো আছে সেগুলো তো মেনটেন করা হচ্ছে না। সুতরাং এইটাকে চেঞ্জ করা যাবে না। রুল অফ ল যদি না থাকে, তাহলে কি করে সেই দেশ চলবে? যে কোনো মানুষকে ধরে জেলে ভরে দেওয়া হচ্ছে, তাতে কোনো কোনো লয়ের বালাই নেই। সুতরাং রুল অফ ল অবশ্যই বেসিক স্ট্রাকচারে থাকতেই হবে। ওয়েলফেয়ার স্টেট, প্রত্যেকের জন্য সমান অধিকার, কাউকে বেশি কাউকে কম এরকম নয়, যে গরিব, যে ব্যাকওয়ার্ড কাস্ট, তাকেও আমাদের মেইন স্ট্রিমের মধ্যে ইনক্লুড করতে হবে। ওয়েলফেয়ার স্টেট, সুতরাং এই প্রত্যেকটাই কিন্তু বেসিক স্ট্রাকচারের আন্ডারে পড়বেই। সো এখানে কোনোটাই কিন্তু এরকম নেই যেটা বেসিক স্ট্রাকচারের আন্ডারে পড়ে না, সেই জন্য নান অফ দ্য অ্যাবভ। ইটস ভেরি ইজি। যদি বেসিক আইডিয়াটাও তোমাদের থাকে যে কিভাবে আমাদের কনস্টিটিউশনটা কেমন, কনস্টিটিউশনের বৈশিষ্ট্যগুলো কী ধরনের,
বা কনস্টিটিউশন মেকার্স যারা ছিলেন তাদের বক্তব্যটা কি ধরনের, এইরকম আইডিয়াও যদি তোমাদের থাকে তাহলেও এই কোশ্চেনগুলো করা যায়, এমন কিচ্ছু কঠিন নয়। ওকে, নেক্সট দেখো নাম্বার 3, রিগার্ডিং এনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল দ্য প্রেসিডেন্ট। এইখানটায় দেখো প্রেসিডেন্টের ক্ষমতা কি কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের সময়। প্রেসিডেন্টের ক্ষমতা কি, একটা অর্ডিনারি যখন বিল হয়, অর্ডিনারি বিল, সেই বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট কি করতে পারে, প্রেসিডেন্টের এই ক্ষমতা আছে যে সে সেখানে তার ভেটো পাওয়ার রয়েছে, সে সেখানে তার ইচ্ছা হলে সাইন করতে পারে, নাও করতে পারে, তাকে সেই বিলটাকে আবার পার্লামেন্টে ফেরত পাঠাতে পারে যে তোমরা আরেকবার এটাকে রিভাইজ করো, রিকনসিডার করো, একটু এগুলো চেঞ্জ করো, তাহলে সুবিধা হয়, সেগুলো করতে পারে। কিন্তু যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের কথা হচ্ছে তখন অবশ্যই দিস ইজ আ মাস্ট ফর আওয়ার প্রেসিডেন্ট টু গিভ হিজ অ্যাসেন্ট। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে অবশ্যই কিন্তু অ্যাসেন্ট দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে মাস্ট সেন্ড ইট টু দ্য স্টেটস কনসার্ন। তাহলে স্টেটে পাঠাতে হবে, কখন কোন স্টেটে পাঠাতে হবে। আজকে যদি কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এইরকম হয় যেখানে স্টেট সাবজেক্টগুলোকেও আমরা ব্যবহার করছি, স্টেট সাবজেক্টের ওপরে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কিংবা কোনো একটা স্টেট সংক্রান্ত কোনো ব্যাপারকে নিয়ে আমরা অ্যামেন্ডমেন্ট করছি, সেই ক্ষেত্রে ওই স্টেটের কাছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে বিলটা সেটা পাঠাতে হবে, এবং সেটা ওই পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার পরে নয়, একদম প্রথমেই পাঠাতে হবে প্রেসিডেন্টের মাধ্যমে। সুতরাং ইটস ভেরি ইজি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টের একটা মাত্রই কর্তব্য, সেটা হলো সিগনেচার করা। এখানে দ্বিতীয় কোনো অপশন আমাদের প্রেসিডেন্টের হাতে নেই। সো হি মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট। হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন? ইটস ভেরি ইজি, আর্টিকেল 368, সবাই জানো, বেশিরভাগই ঠিকই করেছো এটা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ কল্ড নোভেল ফিচার বাই ডক্টর বি আর আম্বেদকর? নোভেল ফিচার বলা হচ্ছে এখানে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে, ডিপিএসপিকে নোভেল ফিচার বলা হচ্ছে। কেন নোভেল ফিচার বলা হচ্ছে? কারণ একদম প্রথমে যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছিল, তখন যারা এই প্রসেসের মধ্যে ইনভলভ ছিলেন, তারা শুধুমাত্র আমাদের কনস্টিটিউশনটা তৈরির জন্যই বসেছিলেন এরকম নয়, তারা সারা পৃথিবীর যত ডেভেলপড কান্ট্রি রয়েছে, যত কনস্টিটিউশন রয়েছে, প্রত্যেকটাকে তারা স্টাডি করেছিলেন, এবং সেইখান থেকে স্টাডি করার পরে যেই পয়েন্টগুলো বেরিয়ে এসেছিল, সেই পয়েন্টগুলোকে তারা চেয়েছিলেন যে কনস্টিটিউশনের মধ্যে যাতে ইনক্লুড করা হয়। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে সেই সময়টা ছিল এইরকম যখন চারিদিকে রাইটস চলছিল, যখন পভার্টি ছিল, যখন ফুড সিকিউরিটি ছিল না, যখন ইলিটারেসি ছিল। তাহলে ওই সময় দাঁড়িয়ে সমস্ত কিছু কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। সেই জন্য বি আর আম্বেদকর সহ অন্যান্য যারা কনস্টিটিউশনাল মেকার্স ছিলেন, তারা এই ডিপিএসপিকে রেখেছেন। তারা কি বলেছেন যে আজকে আমাদের হাতে সামর্থ্য নেই, আজকে আমরা এইটা ইমপ্লিমেন্ট করতে পারছি না, কিন্তু এই স্টেটে যেই গভর্নমেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে এইটা বলা যে তোমাদের হাতে যখন রিসোর্সেস থাকবে, যখন পসিবিলিটি থাকবে, তখন তোমরা এই ডিপিএসপিগুলোকে ইউজ করবে নিজেদের পলিসি তৈরি করার সময়। ক্লিয়ার? সো এই যে এত বড় একটা ভাবনা যে আজকে আমরা পাচ্ছি না তাতে কি আছে, কিন্তু একটা দিন যখন আমাদের রিসোর্সেস থাকবে তখন যেন আমরা এই সুবিধাগুলো আমরা সিটিজেনকে দিতে পারি, এটা হচ্ছে ডিপিএসপি। সেই জন্য এই ডিপিএসপিকে বলা হচ্ছে আমাদের নোভেল ফিচার। ওকে, on which date the national anthem of India was adopted? National anthem of India, our 24th January 1950. 26শে জানুয়ারিতে তো আমাদের our constitutional came into force, আর 24শে জানুয়ারি আমাদের ন্যাশনাল অ্যান্থেম কে অ্যাডপ্ট করা হয়েছিল। সো এই ডেটসগুলো মনে রাখতে হবে। দেখবে তোমাদের লক্ষ্মীকান্তে খুব সুন্দরভাবে ডেটসগুলো দেওয়া আছে একটার পর একটা, প্রত্যেকটা লক্ষ্মীকান্ত করলে যথেষ্ট, এত ডিটেলসে এত সুন্দরভাবে দেওয়া আছে, শুধুমাত্র লক্ষ্মীকান্তটাকে যতটা সম্ভব ডিটেলে গিয়ে কমপ্লিট করো, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। হুইচ ওয়ান ইজ নট কারেক্টলি ম্যাচড? ইয়েস, অবভিয়াসলি ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 3-তে নেই, সো এটা ম্যাচ করছে না। এনিওয়ে, which country's constitution is the inspiration of the fundamental duty in the Constitution of India?
এইটা যদি তোমরা এই ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইটস এগুলো যখন পরপর পড়বে, প্রত্যেকটার ক্ষেত্রেই বলে দেওয়া আছে যে কোনটা আমরা কোন দেশের থেকে নিয়েছি। সুতরাং এটা একদম ইজি কোশ্চেন। এই যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেখানে এই কোশ্চেনটা মানে একদম ইজি কোশ্চেনের মধ্যে পড়বে যদি এই কোশ্চেনটা আসে। সুতরাং যারা এই কোশ্চেনটা ভুল করেছো, তোমরা নিশ্চয়ই দেখেছো কে কে ভুল করেছো, কে কে ঠিক করেছো। সো যারা ভুল করেছো তাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের এখনো প্রচুর পড়তে হবে, ঠিক আছে? সো কোন দেশের থেকে কি কি নেওয়া হয়েছে এই ফ্যাক্টসগুলো যদি মনে না থাকে তাহলে সেটা কিন্তু একটা প্রবলেমের ব্যাপার, মনে রাখতে হবে। ওকে, নাম্বার 9, হুইচ অ্যাক্ট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট ওয়াজ ইউজড অ্যাজ দ্য ইন্টারিম কনস্টিটিউশন। আমি বহুবার বলেছি, বারবার করে বলেছি যে এটা একটা কোশ্চেন, আর আমি এটা দেখার জন্যই দিয়েছি যে তোমরা কতটা সেটা রিটেন করতে পেরেছো, কতটা মনে রেখেছো। মোস্ট অফ ইউ করেছো, কিন্তু কেউ ভুলও করেছো। সুতরাং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 হবে। এটাই ছিল ব্রিটিশ পার্লামেন্টে পাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্ট, যেটা একদম শেষ পর্যন্ত যতদিন না আমাদের কনস্টিটিউশন মানে লাগু হয়েছে, যতদিন আমাদের কনস্টিটিউশন কাজ শুরু করেছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে কিন্তু আমরা ইউজ করেছি। এবং এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এটাই আমাদের কনস্টিটিউশনের মূল ভিত্তি। মোর দ্যান 50% অফ আওয়ার কনস্টিটিউশন ইজ বেসড অন দিস অ্যাক্ট অনলি। ওকে, সো এটা মনে রাখতে হবে যে ইন্টারিম কনস্টিটিউশন, এটা আমরা মনে রাখতে হবে যে এটা কোনটা, 1935। ফাইন, নেক্সট তোমাদের মোস্ট মিস্টিরিয়াস কোশ্চেন। সবারই এটা, এই একজনও এরকম নেই যে এই 10 নম্বর কোশ্চেনটা ঠিক করেছে, প্রত্যেকের 10 নম্বর কোশ্চেনটা ভুল হয়েছে। ওকে, হুইচ ওয়ার্ড অর ওয়ার্ডস ওয়াজ অর ওয়্যার নট ইন দ্য অরিজিনাল প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এই কোশ্চেনের যে প্যাটার্ন, এই যে 3 or 2 স্টেপ কোশ্চেন, দুটো লেভেলের অপশান রয়েছে তোমাদের হাতে, লেয়ার 1 আর লেয়ার 2। এই ধরনের অপশান কিন্তু WBCS এর এক্সামে দেখা যায় না সচরাচর, কিন্তু এইটা খুব কমন একটা প্যাটার্ন, সেটা হচ্ছে ইউপিএসসির প্যাটার্ন। আমি ইচ্ছাকৃত এইভাবে কোশ্চেনটা ফর্ম করেছি এইটা বোঝার জন্য, এইটা তোমাদেরকে বোঝানোর জন্য যে এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, সেইখানে কিভাবে আনসার করবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেইটা তোমাদের প্রত্যেকেরই, আমি জানি না কেন এরকম হলো, কিন্তু প্রত্যেকেই কিন্তু এটা আনসার করতে ঠিকঠাক পারবে। এখানে বলতে চাইছি যে কোন ওয়ার্ড অথবা কোন ওয়ার্ডগুলো আমাদের অরিজিনাল প্রিএম্বলে ছিল না, যেটা পরে যুক্ত করা হয়েছে। ইন্টিগ্রিটি আর সোশ্যালিস্ট, এই দুটো ওয়ার্ড, এর সাথে আরও একটা ওয়ার্ড আছে সেটা হলো সেকুলার। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের অরিজিনাল প্রিয়াম্বলে ছিল না, সেটা পরবর্তীতে আমরা জুড়েছি আমাদের প্রিয়াম্বলের সাথে। সরি, সো এইখানে আমাদের নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুটো হচ্ছে আমাদের মেন আনসার। কিন্তু এই 2 and 3 আছে বলেই আমাদের এখান থেকে এবার খুঁজতে হবে যে 2 and 3 কোথাও একসাথে আছে কিনা। দেখো এখানে প্রথম অপশান আছে 1 and 2, তাহলে 1 তো আমাদের অ্যান্সার নয়, সুতরাং 1 যখন আছে তাহলে এটাকে আমরা ইউজ করতে পারবো না। 2 আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু 1ও আছে, ওই 1 আছে বলে আমি 2কেও ইউজ করতে এখানে পারবো না। নেক্সট অপশানে দেখো 2, 3 আছে কিন্তু তার সাথে 4 রয়েছে, তাহলে এইটা তো তোমার আনসার নয়, 4ও হবে না, মানে এটাও হবে না। সি দেখো 3, 4, 3 হচ্ছে সোশ্যালিস্ট আছে, কিন্তু 4 তো জাস্টিস, এটা তো তোমার আনসার নয়, সুতরাং তুমি এটাও ইউজ করতে পারবে না। একমাত্র আনসার যেটা সেটা হতে পারে ডি, কারণ এখানে কেন 2 অনলিটা অ্যান্সার নয়, কেন 2 অনলি অ্যান্সার নয় বলতে আমি তো এইখানে আর দ্বিতীয় কোনো অপশান নেই। দেখো তোমাদের এইভাবে করতে হবে যখন তোমরা করবে এমসিকিউ সলভ, যেইটা বেস্ট অপশান থেকে তাকে সবসময় নিতে হবে। বেস্ট অপশানটাকে যদি এই ধরনের কোশ্চেন আসাটা খুব ইজি, এরকম কোশ্চেন আসতেই পারে কনফিউজ করার জন্য। সুতরাং অন্য অপশানের সাথে যদি কোনোটা কম্পাইল্ড ওয়েতে থাকে, সেই ক্ষেত্রে সেটাকে তোমরা ইউজ করতে পারবে না। যেইটা বেস্ট আনসার, যেইটাকে তোমরা একমাত্র নিতে পারো, শুধু সেইটাকেই নেওয়া যাবে। এখানে 2 and 3 থাকলে তো খুব ভালো কথা, কিন্তু 2 and 3 নেই, সুতরাং 2 অনলি আছে, এটাকেই তোমাদের নিতে হবে।
আর যখন তোমাদের দেখো রোহন বলছে এই চারটের মধ্যে অনলি 2 তো নয়, 3ও আছে, 3ও আছে অবভিয়াসলি, দেন অনলি 2 কি করে হবে? এইখানে এই চারটের মধ্যে নয় 2 আছে, কিন্তু আমি যদি বলি যে এর বাইরে তো সেকুলারও আছে, তাহলে 2 অনলি কি করে হবে? কিংবা ইন্টিগ্রেটেড, তাহলে 2 and 3 কি করে হবে? যে সেকুলার তো কোশ্চেনে নেই, কোশ্চেনে সেকুলার দেওয়াই হয়নি, তাহলে কোশ্চেন ভুল? না, এরকম নয়। কোশ্চেন যা দিয়েছে দেখো, ওইখানে গিয়ে তুমি কোনো রকমভাবে কোশ্চেন সেটারের সাথে এইরকমভাবে, যেমন আমি এখন তোমাদের সাথে কথা বলছি, তুমি অবভিয়াসলি ওখানে গিয়ে এরকমভাবে কথা বলতে পারবে না। সুতরাং ওখানকার জন্য আমি তোমাদের সাথে কোনো রকম বা তর্ক বা এই ধরনের কিছুতে যেতে চাইছি না। যেইটা নিয়ম আমি তোমাদের সেটুকু বলতে পারি যে এইটা ফলো করলে, এই নিয়মে করলে তবে তোমাদের আনসারটা কারেক্ট হবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। যখনই এই রকম অপশান থাকবে, সেখানে যদি একটা রং আনসার আর একটা কারেক্ট আনসার এই দুটোকে একসাথে কম্পাইল করে দেওয়া হয়, তাহলে সেইটাকে আমরা নিতে পারবো না। আমরা শুধুমাত্র সেটাই নিতে পারবো যেটা পুরোপুরি কারেক্ট। এখানে আমি এটা বলতেই পারি যে সেকুলার নেই, সেই জন্য সেকুলার নেই বলে কোশ্চেনটা ভুল নয়। কোশ্চেন আমি সব নাই ধরতে পারি। কোশ্চেন সেটার তো কোশ্চেন তো এইভাবেই সেট করা হবে যাতে তোমাকে কনফিউজ করা হয়। সেটা তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার এইখানটা এইটাই হচ্ছে ট্রিক, এটাই হচ্ছে ক্যাচ কোশ্চেনের, যে এইটা বোঝার জন্যই কোশ্চেনটা সেট করা হয়েছে। সুতরাং তোমাদের সেইভাবেই আনসারটা দিতে হবে যেটা বেস্ট আনসার। এই চারটে অপশানের মধ্যে যেটা বেস্ট সেটাই তোমাদের নিতে হবে, বাদ বাকিগুলো ছেড়ে দিতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তাহলে এটার আনসার 2 অনলি হবে এই কোশ্চেনের জন্য, এই অপশানের জন্য। ঠিক আছে, 2 and 3 থাকলে অপশানে সেটা করতে পারতে, কিন্তু যখন নেই 2 অনলি আছে, তোমাকে 2 অনলিটাই টিক করে আসতে হবে পরীক্ষায় পাস করতে হবে। এটা হচ্ছে কথা। নেক্সট 11, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন টক্স অ্যাবাউট সিঙ্গেল সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান্স? আর্টিকেল 9। অনেকে করেছো, অনেকে ভুলও করেছো। যারা ভুল করেছো তারা অবভিয়াসলি এইগুলো পড়বে, কারণ এই প্রথম দিকের আর্টিকেলগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। ঠিক আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আর্টিকেল। নেক্সট দেখো, হুইচ ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ইন্ডিয়া? ডেফিনেটলি এত ইজি কোশ্চেন জেনারেলি দেয় না। ঠিক আছে, তো এটা করতেই হবে, মনে রাখতেই হবে। যারা ভুল করেছো তারা দেখে নেবে। হুইচ অ্যাক্ট চেঞ্জ দ্য ডেজিগনেশন অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া টু দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া? যখন আমাদের রিভল্ট অফ 1857 হয়ে গেল, যখন আমাদের কোম্পানি রুল শেষ হয়ে গেল, যখন ক্রাউন রুল শুরু হলো, তখন এই গভর্নর জেনারেল এই ডেজিগনেশনটাকে সরিয়ে দিয়ে সেই পদটাকেই করে দেওয়া হলো ভাইসরয় অফ ইন্ডিয়া, হু ওয়াজ দ্য ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্রাউন ইন ইন্ডিয়া। Okay, so Government of India Act 1858, this was the time when Governor General of India এই ডেজিগনেশনটাকে চেঞ্জ করে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হলো। ক্লিয়ার? ইন্ডিয়ান পলিটি ইজ ফেডারেল ইন নেচার। ফেডারেল ইন নেচার, অবভিয়াসলি ফেডারেল ইন নেচার বলতে যুক্তরাষ্ট্রীয়, আমাদের ইউনিটারি নয়, অর্থাৎ শুধুমাত্র সেন্টার আছে এইরকম নয়। আমাদের সেন্টার আছে, তার সাথে অনেক স্টেট আছে, স্টেটের মধ্যেও আবার লোকাল গভর্নমেন্ট আছে। সুতরাং এটা একটা ফেডারেল পলিটি আমাদের ইন্ডিয়া। ইটস ভেরি ইজি। আর এই ধরনের, এই যেমন এইটা ইন্ডিয়ান পলিটিক্স ফেডারেল ইন নেচার, এই কোশ্চেনটা এসেওছে আগে ডাব্লিউবিসিএস এ। এর মধ্যে অনেক কোশ্চেনই ডাব্লিউবিসিএস এ এসেছে, তো সেখান থেকে আমি কিছু কিছু পিক করেছি। ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ডিড দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ডেলিবারেট আপন? এই কোশ্চেনটাও আগে ডাব্লিউবিসিএস এ এসেছে। অ্যান্ড ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তাহলে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। তাহলে এইখানে দেখো তিনখানা কোশ্চেন একসাথে, যদি কেউ এই কোশ্চেনটা করতে পারো 15 নম্বরটা, তাহলে সে আরও দুখানা কোশ্চেন অটোমেটিকই পারবে। কারণ এইখানে বলা হয়েছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং কবে হয়? 9 ডিসেম্বর 1946। তাহলে ডিসেম্বর 1946 থেকে শুরু হয়েছে, আর নভেম্বর 1949। তাহলে আমাদের প্রিয়াম্বলে যে ডেটটা দেওয়া আছে 26th ডে অফ নভেম্বর 1949। তাহলে এই বেসিক জিনিসগুলো যদি মাথায় রাখো, এই ধরনের কোশ্চেন করার কোনো কঠিন ব্যাপার না। তাহলে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949 এই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির যে সমস্ত কাজকর্ম ছিল তারা এই সময়টায় মেনলি করেছে। এটাই হচ্ছে কোশ্চেন। হোয়াট ডাজ দ্য টার্ম সোভারেনিটি ইমপ্লাই? এটা অনেকে করেছো, ফ্রি ফ্রম কন্ট্রোল বাই এনি ইন্টারন্যাশনাল বডি। এটা অনেকটা ন্যারো আইডিয়া। শুধু ইন্টারন্যাশনাল বডির থেকে আমরা ফ্রি নই। ইন্টারন্যাশনাল বডি বলতে কি? ইউএন। ইন্টারন্যাশনাল বডি বলতে কমনওয়েলথ।
এগুলো ইন্টারন্যাশনাল বডি। তো আমরা শুধুমাত্র যে এই ইন্টারন্যাশনাল বডির থেকেই স্বতন্ত্রভাবে রয়েছি, স্বাধীনভাবে রয়েছি তা নয়, আমরা যে কোনো ধরনের এক্সটার্নাল কন্ট্রোলের থেকে কিন্তু আমরা স্বাধীন। আমাদের দেশের কি করা উচিত, আমাদের দেশ কি করবে, সেটা শুধুমাত্র নির্ধারণ করতে পারে আমাদের দেশের সরকার। বাইরের, এই দেশের ইউনিয়ন গভর্নমেন্টের বাইরে দ্বিতীয় কেউ নেই যে আমাদের দেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত দিতে পারে। সুতরাং ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, এনি এক্সটার্নাল কন্ট্রোল, যে কোনো ধরনের এক্সটার্নাল কন্ট্রোলের থেকেই আমরা ফ্রি। এটাই হচ্ছে ইন্ডিয়ান সোভারেনিটি বা অন্যান্য দেশেরও সোভারেনিটির মিনিং, যে ওই দেশের কি করা উচিত, ওই দেশ কি করবে না করবে সেটা সেই দেশ সিদ্ধান্ত নেবে, বাইরের কেউ সিদ্ধান্ত নেবে না, কোনো এক্সটার্নাল কেউ সিদ্ধান্ত নেবে না। ওকে, সো ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল। আর এগুলো তো নয়, ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোল তো নয়, ফ্রি ফ্রম টেরিটোরিয়াল ডিসপিউটস এগুলো নয়, কারণ সোভারেনিটি মিনস এক্সটার্নাল কন্ট্রোলের থেকে আমাদের ফ্রি হতে হবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য চিফ রিসোর্সেস অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া, চিফ সোর্সেস। এইটা একেবারে খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের লক্ষ্মীকান্তে, আর এটাও ডাব্লিউবিসিএস আগে এসছে কোশ্চেনটা, যে আমাদের পাওয়ারের প্রধান সোর্সটা কি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ব্লা ব্লা ব্লা। সো পিপল অফ ইন্ডিয়া, এই যে পিপল অফ ইন্ডিয়া এইটাই হচ্ছে সোর্স অফ পাওয়ার, সমস্ত কিছুর ঊর্ধ্বে পিপল, দেশের জনগণ। সো চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য পিপল। ওকে, কনস্টিটিউশন এটাও মানুষের জন্যই, পার্লামেন্ট এটাও মানুষের জন্যই। তাহলে আগে মানুষ, তারপরে কনস্টিটিউশন, তারপরে পার্লামেন্ট, ওইসব অনেক পরে, আগে মানুষ। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন ইন দ্য ইয়ার 1949। অর্থাৎ এখানে বুঝতেই পারছো যে এটা একদম প্রথমে অরিজিনাল কনস্টিটিউশনের কথা বলা হচ্ছে। তাহলে অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, ফান্ডামেন্টাল ডিউটিস অনেক পরে অ্যাড করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। ইমার্জেন্সি প্রভিশন একদম প্রথম থেকে ছিল, ফান্ডামেন্টাল ডিউটিও প্রথম থেকে ছিল, প্রেসিডেন্টস রুল প্রথম থেকে ছিল। সো ফান্ডামেন্টাল ডিউটিস ইজ দ্য আনসার। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? রাজেন্দ্র প্রসাদ। অবশ্যই মনে রাখতে হবে, এখানে কোনো দ্বিতীয় অপশনই নেই মনে রাখা ছাড়া, মুখস্থ করা ছাড়া। হু মুভড দ্য হিস্টোরিক অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? জওয়াহরলাল নেহেরু। এভরি ওয়ান অফ ইউ নো দিস থিং, যে এই অবজেক্টিভ রেজলিউশন যেটা জওয়াহরলাল নেহেরু মুভ করেছিলেন, এটার থেকেই অনেক পরবর্তীতে গিয়ে আমাদের প্রিয়াম্বলের সোর্স হয়েছিল এই অবজেক্টিভ রেজলিউশন। ক্লিয়ার? সো দিস ওয়াজ দ্য overall discussion about the previous test. So I hope all of them are clear. Any doubts about the question? কিংবা তোমাদের যে রেজাল্ট বা অ্যান্সার কি পেয়েছো সেখানে কোনো প্রবলেম আছে কি, সেটা আমাকে জানাতে পারো এখনই। ওকে, কোশ্চেন 3। আচ্ছা, রিগার্ডিং এনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল দ্য প্রেসিডেন্টের কী কী ক্ষমতা আছে? প্রেসিডেন্ট একটা অর্ডিনারি বিলের ক্ষেত্রে কী কী করতে পারে? সে সেটাকে সাইন করতে পারে, নাও করতে পারে, সেটাকে রিকনসিডারেশনের জন্য ফেরত পাঠাতে পারে। কিন্তু যখন আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলা হচ্ছে, সেই সময় আওয়ার প্রেসিডেন্ট হ্যাজ টু গিভ হিজ অ্যাসেন্ট, দেয়ার ইজ নো আদার অপশন। এটা তোমরা বই খুললে একদম ক্লিয়ারলি বইতে লেখা আছে। প্রত্যেকটা কোশ্চেন আই উইল রিকমেন্ড তোমরা বই খুলে প্রত্যেকটা কোশ্চেন বই থেকে পড়ো, প্রত্যেকটা আনসার, প্রত্যেকটা অপশান, এই অপশানটা কেন হবে আর বাকি অপশানগুলো কেন হবে না, সেইগুলো বই থেকে তোমরা দেখো, প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে আমি বলছি। তাহলে একটা কোশ্চেন থেকে তোমরা অনেকগুলো সোর্স পাবে। ঠিক আছে? সো এই 3 নম্বরের কোশ্চেনটা এমন কিছু কঠিন নয়, ওখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে পরপর প্রসেসে লেখাই আছে যে আমাদের প্রেসিডেন্টকে অবশ্যই এখানে তাকে অ্যাসেন্ট দিতেই হবে। ঠিক আছে? সো দিস ইজ নট আ ভেরি বিগ ডিল। যেটা আছে যে মাস্ট সেন্ড ইট টু দ্য স্টেটস কনসার্ন, যখন কোনো স্টেটের সাবজেক্ট সম্পর্কে হবে কিংবা কোনো স্পেশাল স্টেট সম্পর্কে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করছি, সেই ক্ষেত্রে সেই স্টেটের কাছে আমাদের বিলটা পাঠাতে হবে। সে বিল স্টেটে পাঠায় আর না পাঠায়, প্রেসিডেন্টের করার কি ক্ষমতা আছে? প্রেসিডেন্টের করার ক্ষমতা আছে, তাকে এখানে মানে সাইন করতেই হবে বিলে। ঠিক আছে? সো হি মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট, দিস ইজ দ্য আনসার। ওকে, ফাইন. So this was the discussion about the test. Now
Okay, today we will discuss about again parliamentary system and federal system. So দেখো তাহলে আজকে মক টেস্টের ডিসকাশন আমরা করে ফেলেছি, আর এছাড়া পার্লামেন্টারি সিস্টেম আর ফেডারেল সিস্টেমের ডিসকাশন এখন হবে। ওকে, জাস্ট মিনিট। ওকে, সো পার্লামেন্টারি সিস্টেম ফার্স্ট অফ অল। আচ্ছা, এই যে দুটো সিস্টেম আছে এখানে, আমাদের পার্লামেন্টারি সিস্টেম আর ফেডারেল সিস্টেম, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, বা এই দুটোকে আমরা আলাদা আলাদা ভাবে এইভাবে পড়ছি কেন? পার্লামেন্টারি সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? দেখো, পার্লামেন্টারি সিস্টেম বলতে এটাই বোঝাচ্ছে যে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। ঠিক আছে, তাহলে পার্লামেন্টারি সিস্টেমে যে সমস্ত এক্সিকিউটিভ আছে, আচ্ছা এখানে তার মানে কোশ্চেন হচ্ছে যে এক্সিকিউটিভকে আর লেজিসলেটিভকে, লেজিসলেচার বলতে কি বোঝো, এক্সিকিউটিভ বলতে কি বোঝাচ্ছে? তা আমাকে একটু তোমরা জানাও দু তিনটে ওয়ার্ডে যে এক্সিকিউটিভ বলতে কি বোঝো। এক্সিকিউটিভ বলতে হোয়াট ডু ইউ মিন বাই এক্সিকিউটিভ? এনিওয়ান? হু ইজ এক্সিকিউটিভ? anyone who is executive? এক্সিকিউটিভ যেটা মিনিস্টার অফ কাউন্সিল, আর লেজিসলেচার হচ্ছে পার্লামেন্টে যারা লোকসভার মেম্বার আছে তারা লেজিসলেচার। ওকে, সো পার্লামেন্টে যারা আমাদের বিল তৈরি করছে, আই মিন কোনো একটা বিল এলো, এবার সেই বিলটা ঠিক না ভুল, তার কি প্রোজ আছে কনস আছে, সেগুলো নিয়ে যারা আলোচনা করছে এবং ফাইনালি একটা বিলকে একটা অ্যাক্ট করে দিচ্ছে, ঠিক আছে, সেই সেই যে মানে সেই মাস, তারা হচ্ছে লেজিসলেচার। ঠিক আছে, আচ্ছা তুমি যে বললে, কে বললে? আমি তো তোমার বুঝতে পারলাম না, কে বললে? আমি স্যার অসীম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আর কেউ বলতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো, যে মানে এখানে চ্যাটে জানাতে পারো যে কি বোঝাতে চায়। বেসিক্যালি এক্সিকিউটিভ বলতে সেটাই বোঝায় যারা কোনো একটা ল পাস হওয়ার পরে সেই লটাকে ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, সো এক্সিকিউটিভ একদম প্রেসিডেন্ট থেকে শুরু হচ্ছে, একদম এটা এসে একেবারে শেষ, মানে একদম লোয়ার লেভেলের যে সমস্ত অফিসার্স রয়েছে তারাও সেই এক্সিকিউটিভের আন্ডারে পড়ছে। ঠিক আছে, কিন্তু ইন আওয়ার পার্লামেন্ট আওয়ার এক্সিকিউটিভস আর দ্য মিনিস্টার্স। ওকে, সো লেজিসলেচার বলতে দেখো যে সমস্ত মিনিস্টার্স আছে তারা প্রত্যেকেই ইলেক্টেড হয়ে পার্লামেন্টে যাচ্ছে, এবং পার্লামেন্টে গিয়ে তাদের প্রত্যেকের সমান অধিকার কিসের না, তারা কোনো একটা বিলের হয়ে বিলটা ঠিক না ভুল, কিংবা বিলের সেই বিলটাকে অ্যাপ্লাই করা যাবে কি না সেটাকে তার এগেনস্টে অথবা তার ফরে ভোট করতে পারছে। ঠিক আছে, এটা হচ্ছে লেজিসলেচারের ক্ষমতা এই পর্যন্ত। কিন্তু যারা মিনিস্টার্স রয়েছে তাদের উপরে কিছু এক্সট্রা দায়িত্ব রয়েছে, কীরকম, যেমন বিভিন্ন সেক্টর তাদেরকে দেখতে হয়, সেখানকার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোকে তারা নিজেরা করে। ঠিক আছে, তারা সেই বিলটাকে তারা ইমপ্লিমেন্ট করে, তারা কাজে লাগায়, সেটা মিনিস্টার যেমন, ক্যাবিনেট যারা রয়েছে তারাও, এছাড়া অন্যান্য যারা মিনিস্টার্স রয়েছে ক্যাবিনেটে যারা নেই তারাও প্রত্যেকে কিন্তু এক্সিকিউটিভের আন্ডারে পড়ছে। এইবার বলা হচ্ছে এই এক্সিকিউটিভ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। তাহলে এক্সিকিউটিভ কাজগুলো কিভাবে করছে, ঠিকঠাক মতো করছে কিনা, কি কি খরচ হচ্ছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে লেজিসলেচারে কিন্তু তাদের কথা বলতে হবে। লেজিসলেচারের যারা মেম্বার রয়েছে অর্থাৎ যারা এমপি রয়েছে প্রত্যেকের অধিকার আছে তারা কোনো একজন এক্সিকিউটিভকে কোশ্চেন করতে পারে, তারা জিজ্ঞাসা করতে পারে যে অমুক অমুক বিষয়ে যে টাকাটা ছিল সেটা কিভাবে খরচ হচ্ছে, কিংবা এই যে বিলটা আনা হয়েছিল সেই বিলটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা। ঠিক আছে, এই ব্যাপারটা মানে যেখানে এরকম কোশ্চেন আনসার একজন আরেকজনের কাছে রেসপন্সিবল, সেটাকে পার্লামেন্টারি সিস্টেম বলা হচ্ছে। কিন্তু যেইখানে এইরকম ব্যাপার যে এরকম কোনো কোশ্চেন আনসারের বালাই নেই, যে এক্সিকিউটিভ যে প্রেসিডেন্ট, যেমন আমেরিকার ক্ষেত্রে সেখানে কোনো রকমভাবে এই কোশ্চেন আনসারের ব্যাপার নেই, যে প্রেসিডেন্ট একবার যে প্রেসিডেন্ট হতে পারলো ব্যাস, দ্যাটস এনাফ, সে তার নিজের ইচ্ছা মতো নিজের খুশি মতো সব কিছু করতে পারে।
ওকে, যেমন তুমি যদি ভেরি বেসিক্যালি যদি তোমরা নিউজে শোনো, তাহলে আমেরিকার ক্ষেত্রে যখনই কথা হবে তখনই প্রেসিডেন্ট এটা করেছে, প্রেসিডেন্ট সেটা করেছে, প্রেসিডেন্ট স্যাংশন লাগিয়েছে, ঠিক আছে, এই ধরনের কথা হবে। কিন্তু যখন ইন্ডিয়া বা এই ধরনের দেশের কথা হবে যেখানে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, সেইখানে কি কথা হবে? সেইখানে এরকম হবে যে অমুক মিনিস্টার এই কাজটা করেছে, এই মিনিস্টার এই সিদ্ধান্ত নিয়েছে, এডুকেশন মিনিস্টার নিউ এডুকেশন পলিসি এনেছে, ঠিক আছে। সো এখানে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বড় কথা নয়, এখানে প্রত্যেকটা মিনিস্টারের আলাদা আলাদা ক্ষমতা আছে, তাদের আলাদা আলাদা পাওয়ার আছে এবং তাদের নিজের অধিকার আছে সেই পাওয়ারগুলোকে ইমপ্লিমেন্ট করার, কাজে লাগানো। তাহলে এটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। আর পার্লামেন্টের প্রত্যেকটা সদস্যের অধিকার আছে যে যে সমস্ত এক্সিকিউটিভ রয়েছে, যারা মিনিস্টার রয়েছে, তাদেরকে কোশ্চেন করা এবং তাদের থেকে আনসার নেওয়ার, যে কি হলো না হলো এগুলো তাকে আনসার জিজ্ঞাসা করতে পারবে। এটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য। আমরা দেখব প্রত্যেকটা বৈশিষ্ট্য ধীরে ধীরে। আশা করি এইটুকু ক্লিয়ার যে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। এইটার বক্তব্য হলো যে প্রত্যেকে যে সমস্ত মিনিস্টার্স রয়েছে তারা অন্যান্য যে সমস্ত মেম্বার রয়েছে তাদের কাছে রেসপন্সিবল। আর মিনিস্টার মানেই বা এমএলএ বা এমপি মানেই তারা কিন্তু রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে ওই জায়গায় পাঠাচ্ছে এবং সেই মানুষের কাছে রেসপন্সিবল থাকা মানেই আলটিমেটলি সাধারণ মানুষের কাছেও রেসপন্সিবল থাকা। তারা যদি আনসার দেয় ওই লোকগুলোকে, তাহলে তো ওই ওই লোকটাকে আমরা যারা ধরো ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ধরে নিলাম 10 জন আছে যারা পার্লামেন্টে গেছে, ঠিক আছে, এমপি ধরে নিলাম 10 জন আছে, তাহলে ওই 10 জনই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত লোক আছে তাদের রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন 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 পার্টের। তাহলে ওই 10 জনকে ওই উত্তর দেওয়া মানে ওয়েস্ট বেঙ্গলের সব মানুষকে উত্তর দেওয়া। তাহলে এই যে সিস্টেমটা, এখানে প্রত্যেকটা কোশ্চেন আনসার এবং রেসপন্সিবিলিটির ম্যাটার রয়েছে। তাহলে পার্লামেন্টারি সিস্টেম হলো এই জন্য অনেক বেটার প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের থেকে, ঠিক আছে। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট কাকে বলা হচ্ছে? যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলো সেটাই যেটা নন রেসপন্সিবল, সেখানে কোনো রেসপন্সিবিলিটি নেই। আচ্ছা, এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে, এটা তো কনসেপ্ট বোঝা গেল আশা করি। এখানে মনে রাখার বিষয় হলো এই পার্লামেন্টারি সিস্টেমটা কোন কোন দেশে রয়েছে। ব্রিটেন, ইন্ডিয়া, জাপান, কানাডা, আরও তোমাদের বইতে রয়েছে। সো এই নামগুলো কিছুটা মনে রাখতে হবে, ঠিক আছে। কোশ্চেন আসতে পারে, কতগুলো হয়তো দেশের নাম দিল আর পাশে পার্লামেন্টারি সিস্টেম আর ফেডারেল সিস্টেম দিল, দিয়ে বললো ম্যাচ করো, বা এইভাবে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে যে পার্লামেন্টারি সিস্টেমে কোন কোন দেশ, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের কোন কোন দেশ রয়েছে। ক্লিয়ার? এইবার দেখো, ওকে, ফিচার্স অফ পার্লামেন্টারি সিস্টেম, কি কি বৈশিষ্ট্য রয়েছে পার্লামেন্টারি সিস্টেমের, আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম আমাদের রয়েছে ইন্ডিয়ায়, তার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। ভেরি ইজি, দ্য প্রেসিডেন্ট ইজ এ নমিনাল এক্সিকিউটিভ। তাহলে প্রথম পয়েন্ট দেখো, নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। তাহলে প্রেসিডেন্ট যে আছে তার নাম, এই নামেই যে সে প্রধান, একদম দেশের প্রধানকে না প্রেসিডেন্ট, কিন্তু আসলে দেশের প্রধানের মতো কাজ কে করছে? আমাদের প্রাইম মিনিস্টার করছে। তাহলে এইখানে দেখো, আমাদের প্রেসিডেন্ট তো আছে কিন্তু তার হাতে কিন্তু সমস্ত ক্ষমতাটা নেই। সমস্ত ক্ষমতাটা কার হাতে? একজন মিনিস্টারের হাতে। সেই মিনিস্টারটাকে হি ইজ ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তাহলে এইটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি সিস্টেমের ফিচার, যে নমিনাল এক্সিকিউটিভ একজন হেড সে আছে, কিন্তু রিয়েল এক্সিকিউটিভ যে সমস্ত কাজ করবে সে আলাদা। সেটাকে সে একজন ইলেক্টেড পারসন, আই মিন ডাইরেক্টলি ইলেক্টেড পারসন। ক্লিয়ার? তারপরে দেখো, মেজরিটি পার্টি রুল। ভেরি ইজি, মেজরিটি পার্টি রুল প্রত্যেকেই জানো, এখানে বোঝানোর তেমন কিছু নেই। মেজরিটি পার্টি রুল বলতে যেই পার্টি ওখানে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ ভোট পাবে, 51% ভোট পাবে, মানে মোর দ্যান 50% পাবে, সেই আমাদের পার্লামেন্টে সরকার গঠন করতে পারবে। তাহলে মেজরিটি পার্টি রুল। নেক্সট কি আছে আমাদের? কালেকটিভ রেসপন্সিবিলিটি। এই যে এই ব্যাপারটা আমি বলছিলাম যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, যতজন মিনিস্টার আছে এই প্রত্যেকের মিনিস্টার বা প্রত্যেকটা গভর্নমেন্টের যতজন রয়েছে তাদের প্রত্যেকের একসাথে তারা কাজ করছে, অর্থাৎ কেউ মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না। অর্থাৎ আজকে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তটা কেউ মানে শুধু প্রধানমন্ত্রী কিংবা শুধু প্রেসিডেন্ট নিয়ে নিতে পারবে না। সেখানে তাদের মিনিস্টার বা ক্যাবিনেট কিংবা একটা বিল আনতে গেলে সেটা সমগ্র প্রত্যেকটা এমপির সাথে তার কনসেন্ট নিতে হবে।
তাদের থেকে ভোট নিতে হবে, তারপরে তারা করতে পারবে। তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটি বলতে যে প্রত্যেকে যারা আছে, লোকসভার যে সমস্ত মেম্বার বা রাজ্যসভার যে সমস্ত মেম্বার রয়েছে, তারা রেসপন্সিবল। আচ্ছা, এখানে অসীম বলছে ভোট না সিটস পাবে বেশি ভোট। আমি বুঝতে পারলাম তুমি তুমি কি বলছো অসীম, আমি বুঝতে পারলাম না। এনিওয়ে, তো কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে যে প্রত্যেকে একসাথে টুগেদার দে উইল ওয়ার্ক। পলিটিক্যাল হোমোজিনিটি, পলিটিক্যাল হোমোজিনিটি বলতে কি বোঝাচ্ছে, দেখো এটা একটা সুবিধা আমাদের ফিচার অফ পার্লামেন্টারি সিস্টেমের, পার্লামেন্টারি সিস্টেমের, যে যে মেজরিটি পার্টি আমাদের রুল করছে, তাদের যে মেম্বাররা রয়েছে, তাদের যে এমপি রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল ইডিওলজিকে মেনে চলে। তাহলে এইটা খুব ইজি যে কোনো গভর্নমেন্টের জন্য, যে তারা যদি একটা বিল আনে, সেই বিলটায় প্রত্যেকে মানে খুব সহজে সেই বিলটা পাস হয়ে যাবে। কারণ যে সমস্ত মেম্বাররা ওখানে রয়েছে তারা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির থেকে রয়েছে, এবং যেহেতু তারা কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি থেকে রয়েছে, তারা অবশ্যই একই একই ইডিওলজি মেনটেন করছে। সো পলিটিক্যাল হোমোজিনিটি এখানে অবশ্যই রয়েছে। ডাবল মেম্বারশিপ, যেটা বলছিলাম, যে যে সমস্ত মিনিস্টাররা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আগে লেজিসলেটিভ অ্যাসেম্বলির বা পার্লামেন্টের যে লেজিসলেচার রয়েছে তার সদস্য। তারপরে তাদেরকে স্পেশালি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যে তো মানে যখন পোর্টফোলিও দেওয়া হয়, প্রধানমন্ত্রী যে পোর্টফোলিও দেন, তখন তাদেরকে মিনিস্টার বানানো হয়। তাহলে তারা একদিকে যেমন লেজিসলেচারের কাজ করে, আরেকদিকে তারা আমাদের এক্সিকিউটিভের কাজ করে। তাহলে ডাবল মেম্বারশিপ কিন্তু আমাদের রয়েছে পার্লামেন্টারি সিস্টেমের একটা ফিচার। ওকে, তারপরে দেখো লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার। ইয়েস, প্রাইম মিনিস্টার লিডারশিপে সব কিছু হয়, যে কোনো ধরনের কমিটি, যে কোনো ধরনের কমিশন, প্রত্যেকের মোস্ট অফ দেম, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের কিন্তু লিডার যে থাকে সেটা প্রাইম মিনিস্টার। কোনো কমিটির চেয়ারম্যান কে থাকবে? প্রাইম মিনিস্টার থাকবে, যেটা যদি সেটা ক্যাবিনেট কমিটির হয়, এই ধরনের ক্ষেত্রে পার্লামেন্টারি কমিটির হয়। আচ্ছা, ডিসলিউশন অফ লোয়ার হাউস, যে আমাদের যে লোয়ার হাউস রয়েছে মানে লোকসভা রয়েছে, সেই লোকসভাকে কিন্তু আমরা দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসলভ দেম উইথ দ্য রিকমেন্ডেশন অফ আওয়ার প্রাইম মিনিস্টার। তাহলে দেখো আমাদের প্রাইম মিনিস্টারের হাতে এই ক্ষমতাটা রয়েছে যে সে যদি রিকমেন্ড করে, ক্যাবিনেট যদি রিকমেন্ড করে আমাদের প্রেসিডেন্টকে, তাহলে আমাদের প্রেসিডেন্ট কিন্তু ডিসলভ করতে পারে আমাদের লোয়ার হাউসকে। ঠিক আছে। সিক্রেসি বলতে কি, যে আমাদের প্রত্যেকটা মিনিস্টার যে কাজ করছে, তাদের যে ডিউটিস রয়েছে, তারা সেই সমস্ত ডিউটি সব জায়গায় বলতে বাধ্য নয়। তারা কি করছে না করছে, কেন করছে, কোথায় করছে, এগুলো যে কেউ কোশ্চেন করলে তাদের যে বলতেই হবে এরকম নয়। তাহলে তারা সিক্রেসি মেনটেন করে নিজেদের কাজের জন্য। এইখানে দেখো যেইটা তোমাদের করতে হবে, এই যতগুলো এখানে ফিচার রয়েছে, প্রত্যেকটা ফিচারকে তোমাদের মুখস্থ করতে হবে। মানে যদি বলা হয় ফিচার্স অফ পার্লামেন্টারি সিস্টেম, নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, মেজরিটি পার্টি রুল, কালেকটিভ রেসপন্সিবিলিটি, পলিটিক্যাল হোমোজেনিটি, ডুয়াল মেম্বারশিপ, এইভাবে করে যেন একদম ফ্লুয়েন্টলি বলতে পারো। কারণ কোশ্চেন এইভাবে অবশ্যই আসবে, 3-4টে এইরকম দিয়ে দেবে, মেজরিটি পার্টি রুল, পলিটিক্যাল হোমোজেনিটি, ডাবল মেম্বারশিপ, আর বাদ বাকি আরেকটা হয়তো দিয়ে দেবে সেটা প্রেসিডেন্সিয়াল থেকে, দিয়ে ওখান থেকে বলবে যে বের করে দেখাও যে কোনটা পার্লামেন্টারি সিস্টেমের ফিচার নয়। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? সো এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হলো পার্লামেন্টারি সিস্টেমের প্রত্যেকটা ফিচার একেবারে মুখস্থ করতে হবে। এখানে তেমন স্পেশালি খুব বোঝার বা খুব ক্রিটিক্যাল কিছু নেই। ইজিলি তোমরা যদি এই প্রত্যেকটা ফিচার মনে রাখো, ইজিলি তোমরা বুঝতে পারবে যে তাদের মিনিং কি, তারা কি বলতে চাইছে, তাই না? সো মুখস্থ করে ফেলো, এই প্রত্যেকটা ফিচার মুখস্থ করতে হবে, তাছাড়া এখানে দ্বিতীয় কোনো উপায় নেই, এটুকুই করার, এখান থেকে মুখস্থ করে ফেলতে হবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে পার্লামেন্টারি ফিচারের কি কি সুবিধা রয়েছে, মেরিটস কি কি রয়েছে অ্যাকর্ডিং টু আওয়ার লক্ষ্মীকান্ত। তাহলে এখানে বলছে যে হারমোনি বিটুইন লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। কারণটা কি? কারণ যারা যারা এক্সিকিউটিভ তারা লেজিসলেটিভেরই পার্ট, আর লেজিসলেটিভে কারা আছে? সেই একই পার্টির লোক আছে। তাহলে যখন একই পার্টির লোক দু জায়গাতেই রয়েছে, তারাই লেজিসলেচার, তারাই এক্সিকিউটিভ,
এবং তারাই নিজেদের মধ্যেই নিজেদের মধ্যে তো একটা অবভিয়াসলি ভাব ভালোবাসা থাকবেই, তাই না? সো হারমোনি বিটুইন legislature and executive, দিস ইজ দ্য মেরিট অফ আওয়ার পার্লামেন্টারি সিস্টেম। এখানে যদি এরকম এটা যদি না হতো তাহলে কি হতো, যখন লেজিসলেচারে যদি একটা বিল পাস হতো, এক্সিকিউটিভ সেই বিলটাকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতো না, তাই না, যদি তাদের মধ্যে মিল না থাকতো। তাই এটা একটা খুব সুবিধে যে লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে, একটা হারমোনি রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো কি মেরিট রয়েছে, রেসপন্সিবল গভর্নমেন্ট। সরি ফর দ্য স্পেলিং মিস্টেক হিয়ার। রেসপন্সিবল গভর্নমেন্ট, রেসপন্সিবল গভর্নমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, যেটা আমি একদম প্রথম থেকে বলে আসছি যে আওয়ার এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। তাহলে যেমন আমেরিকার ক্ষেত্রে প্রেসিডেন্ট কারো কাছে রেসপন্সিবল নয়, সে যা করছে যা খুশি করছে নিজের ইচ্ছা মতো। সে শুধু মাথায় রাখবে কি না, আমি যেটা কাজটা করছি সেই কাজটার মাধ্যমে আমি যেন ভোটটা পেতে পারি পরের বার, দ্যাটস ইট। তাকে কোনো জায়গায় রেসপন্সিবিলিটি দেখানোর প্রয়োজন নেই, তাকে কোনো জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের প্রাইম মিনিস্টার কি করছেন, কিংবা অন্যান্য যে মিনিস্টার্স রয়েছে তারা কি করছেন, তারা ওই কাজটা কেন করলেন কিংবা কেন করলেন না, এই ধরনের যে কোশ্চেনগুলো, সেটা কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে। কোথায় না, লেজিসলেচারের কাছে, অন্যান্য যারা মেম্বার রয়েছে তাদের কাছে, অপোজিশনের কাছে। সুতরাং এই জন্য একটা রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি হয়, তাদেরকে অনেক বুঝে শুনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়, কারণ তাকে কিন্তু উত্তর দিতে হবে সাধারণ মানুষের কাছে। ওকে, সো দিস ইজ রেসপন্সিবল গভর্নমেন্ট, দিস ইজ অবভিয়াসলি আ মেরিট of our parliamentary system. Next, no despotism. কি বলতে চাইছে, অটোক্রেসি নেই। অটোক্রেসি কি করে থাকবে, কোনো একজন কিভাবে এখানে কাজ করবে, কোনো একজন তো সর্বেসর্বা হয়ে উঠতে পারবেই না, কোনোদিনই পারবে না। কেন পারবে না, কারণ এখানে একটা বিল পাস করতে গেলে তার জন্য সবার 50% যে এমপি রয়েছে তাদের সম্মতি লাগবে। তাহলে তারা সবাই এগ্রি হওয়া মানে তো সেখানে অটোক্রেসির কোনো জায়গাই নেই, তাই না? কিংবা একজন যদি ভুল করে, একজন যদি একটা কাজ খারাপ করে, যেটা কনস্টিটিউশন সেটাকে ভ্যালিডিটি দেয় না, তাহলে তাকে কিন্তু আমরা তখন লোকসভাকে ডিসলভও করে দেওয়া যেতে পারে। কিংবা কেউ যদি তার মেজরিটি প্রুভ না করতে পারে, তাহলে সেই লোকসভাকে ডিসলভও করে দেওয়া যেতে পারে। কিংবা কোনো বিল যদি কনস্টিটিউশনালি ভ্যালিড না হয়, সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারে আমাদের সুপ্রিম কোর্ট। সুতরাং এখানে কোনো রকমভাবে অটোক্রেসির জায়গা নেই, যা হবে ডেমোক্রেসি। ঠিক আছে, প্রত্যেকের সিদ্ধান্ত নিয়ে তারপরে একটা কাজ করা হবে। ক্লিয়ার? নেক্সট, রেডি অল্টারনেটিভ গভর্নমেন্ট। অবভিয়াসলি, কারণ কি, কারণ দেখো একটা জায়গায় মোর দ্যান 50% হলে সে আমাদের গভর্নমেন্ট তৈরি করছে। তাহলে কোনো কারণে সে হয়তো কোনো কারণে তার কনফিডেন্স সে দেখাতে পারলো না, নো কনফিডেন্স মোশন যেটা আছে, যখন আমরা পার্লামেন্ট পড়ব দেখব, তাহলে সে যখন দেখাতে পারলো না যে তার কাছে সেই ওখানে যে মেজরিটিতে রয়েছে সেটা সে প্রুফ করতে পারলো না, তখন কি তাকে সরিয়ে দেওয়া হবে, ডিসলভ হয়ে যাবে। তখন যে হঠাৎ একটা গভর্নমেন্টের দরকার, তখন কি করে কাজ হবে? তাহলে যেহেতু অনেকের মধ্যে একটা ভোট করা হচ্ছে এবং একটা অপোজিশনও রয়েছে, সেই অপোজিশনে কিন্তু অলমোস্ট একটা রেডি অল্টারনেটিভ গভর্নমেন্ট রয়েছে। যদি প্রয়োজন হয় তাদেরকে কিন্তু গভর্নমেন্টে কাজে লাগানো যেতে পারে। সো এটা আমাদের পার্লামেন্টারি সিস্টেমের মেরিট। অবভিয়াসলি ওয়াইড রিপ্রেজেন্টেশন, ইয়েস, যে কেউ ভোটে দাঁড়াতে পারে। এবং যদি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের কথা বলো, শুধুমাত্র একজন প্রেসিডেন্ট হতে পারবে, সরি। কিন্তু আমাদের পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে কি, দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লোক আমাদের পার্লামেন্টেরিয়ান হতে পারছে, এমপি হতে পারছে। তাহলে বিভিন্ন সেক্টরের থেকে একজন করে আমাদের যখন পার্লামেন্টে আসছে, তখন প্রত্যেকটা সেক্টরের কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে আমাদের উপস্থিত। কিন্তু সেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অসম্ভব, কারণ প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আছেই একজন প্রেসিডেন্ট, পার্লামেন্টের কোনো জায়গাই নেই সেখানে, সিদ্ধান্ত বা এক্সিকিউশনের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রেই নেই। তাহলে এইখানে পার্লামেন্টারি সিস্টেমে দেখো কত সুবিধে, প্রত্যেকটা সেক্টর থেকে কেউ না কেউ অবশ্যই আমাদের পার্লামেন্টে আছে, এবং তার ভোটের ওপরেও ডিপেন্ড করছে কোনো একটা বিল সেটা অ্যাক্ট হবে কি হবে না, সেটা ল হবে কি হবে না। কাজেই ওয়াইড রিপ্রেজেন্টেশন, দিস ইজ আ ভেরি গুড থিং। নেক্সট দেখো ডিমেরিটস কী কী আছে। তো সব কিছুর মেরিটস ডিমেরিটস থাকবেই।
এটার মেরিটস কি কি আছে? আনস্টেবল গভর্নমেন্ট। ইয়েস, অবভিয়াসলি এটা আনস্টেবল গভর্নমেন্ট। আনস্টেবল গভর্নমেন্ট হতেই হবে, কারণ আজকে যদি সে মেজরিটি প্রুভ না করতে পারে, অপোজিশন থেকে যদি একটা নো কনফিডেন্স মোশন দেওয়া হয়, তারপরে যদি সে মেজরিটি প্রুভ না করতে পারে, তাহলে তারপরেই তার ডিসলিউশন হয়ে যাবে, সেই মানে সে আর সরকারে থাকতে পারবে না। তাহলে একটা আনস্টেবল গভর্নমেন্ট কখন যে, কিংবা কোনো একটা এমপি সে যদি বলে যে আমি এই আই মিন এই পার্টিকে আর সাপোর্ট করছি না, এরকম যদি বেশ কিছু এমপি ছেড়ে চলে যায়, তাহলে তো সে আর স্টেবল থাকলো না, তাই না? সেই গভর্নমেন্ট থাকবেই না, আবার নতুন করে করতে হবে। সো এটা আনস্টেবল গভর্নমেন্ট, এটা আনস্টেবিলিটি সবসময় মাথার উপরে রয়েছে। এটা একটা ডিমেরিটস অফ আর পার্লামেন্টারি সিস্টেম, যেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নেই। সে একাই সর্বে সর্বা। সে যদি কোনো একটা খুব গুরুতর গ্রেভ অফেন্স করে, আনকনস্টিটিউশনাল কোনো কাজ করে ফেলে, খুব গম্ভীর কিছু, তাহলে তাকে ইমপিচমেন্ট করা সম্ভব। কিন্তু এই ধরনের আনস্টেবল কোনো সিচুয়েশন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে নেই। তারপরে নো কন্টিনিউটি ইন পলিসিস, অবভিয়াসলি কোনো কন্টিনিউটি নেই, কারণ আজকে একটা গভর্নমেন্ট আছে, কাল আই মিন 5 বছর পর আরেকজন আসবে, আবার 5 বছর পর আরেকজন আসবে। তাহলে এই গভর্নমেন্ট যে কাজ করছে, এর পরবর্তী গভর্নমেন্ট যদি তার উল্টো ইডিওলজির হয়, তাহলে সে সমস্ত পলিসি বন্ধ করে দিয়ে আবার নতুন করে শুরু করবে। তারপরেটা যদি আরেকটা অন্য ধরনের হয়, সে সেই সমস্ত বন্ধ করে দিয়ে আবার নতুন করে করবে। ফলে আলটিমেটলি সাধারণ মানুষের কাছে সেই পলিসির যে গুরুত্বগুলো, সেই পলিসির যে বেনিফিটগুলো, সেটা পৌঁছতে পারছে না। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তাহলে দিস ইজ এ ডিমেরিট অফ আর পার্লামেন্টারি সিস্টেম। হাই পাওয়ার অফ ক্যাবিনেট, হাই পাওয়ার অফ ক্যাবিনেট বলতে এখানে তোমাদের বইটি যেটা দেওয়া আছে, ডিক্টেটরশিপ অফ আর ক্যাবিনেট, কি বোঝাচ্ছে? ক্যাবিনেটই হলো দ্য নিউক্লিয়াস অফ দ্য পাওয়ার, দ্য নিউক্লিয়াস অফ দ্য পার্লামেন্ট। ক্যাবিনেটই হলো সেই একটা গোষ্ঠী বা সেই একটা কি বলবো, একটা একটা গোষ্ঠী যে সমস্ত পাওয়ারের মূলে রয়েছে। তাহলে ক্যাবিনেটের সিদ্ধান্তই সব কিছু পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে। কারণ আলটিমেটলি ক্যাবিনেটই সব কিছু, সেখানেই যে সমস্ত ইম্পর্টেন্ট মিনিস্টার্স রয়েছে, সেটা ফাইন্যান্স মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক, হোম মিনিস্টার বা এই ধরনের যারা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু ক্যাবিনেটেই রয়েছে। তাহলে ক্যাবিনেটের পাওয়ারটা অনেকটা বেশি, যেটা কিন্তু সেই খানিকটা অটোক্রেসির দিকেও টার্ন নিতে পারে কখনো কখনো। সো এইটা একটা ওই জন্য ডিমেরিটসের মধ্যে রাখা হয়েছে। নেক্সট, গভর্নমেন্ট বাই অ্যাম্যাচিওরস। এটা একটা আমি পার্সোনালি খুব মনে করি এই জিনিসটাকে, যে দেশের আমরা যাদেরকে দেশের গভর্নমেন্টের জন্য ইলেক্ট করছি, তাদের কতটা অভিজ্ঞতা আছে, তাদের কতটা স্কিল রয়েছে এই গভর্নমেন্টে কাজ করার জন্য, এই এত বড় মিনিস্ট্রিটাকে চালানোর জন্য তাদের কতটা ক্ষমতা রয়েছে, তাই না? এটা কিন্তু একটা খুব ভাবনার বিষয়। ওকে, সো দেখো, গভর্নমেন্ট বাই অ্যামেচিওরস, এটা তো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে সমস্ত যারা সবাই গভর্নমেন্টে যাচ্ছে, তারা সবাই কিন্তু আমাদের ম্যাচিওর নয়, সবাই কিন্তু ঠিকঠাকভাবে কাজ করার যোগ্য নয়, ঠিক আছে? তাহলে এতগুলো মেরিটস রয়েছে, এতগুলো ডিমেরিটস রয়েছে, এতগুলো ডিমেরিটস থাকা সত্ত্বেও আমরা কেন পার্লামেন্টারি সিস্টেমকে রেখেছি? আচ্ছা, এই জায়গাটাও তোমাদের একটুখানি মুখস্থ করার বিষয়। এই চ্যাপ্টার থেকে এইটুকুই আছে যে এই ফিচারগুলোকে মুখস্থ করতে হবে, শুধুমাত্র এই পয়েন্টগুলোকে, মেরিটসগুলোকে মুখস্থ করতে হবে, ডিমেরিটসগুলোকে মুখস্থ করতে হবে, দ্যাটস ইট। এই কয়েকটা জিনিস এখানে মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই, এখানে দ্বিতীয় কোনো কিছু করার নেই, মুখস্থ ছাড়া কিছু করার নেই, বোঝার তেমন মাথায় রাখার খুব কিছু নেই, মুখস্থ করে যাও এই চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যাটলিস্ট। তারপরে দেখো, তাহলে বলা হচ্ছে যে কেন আমরা পার্লামেন্টারি সিস্টেমকে রাখলাম। পার্লামেন্টারি সিস্টেমকে রাখলাম কারণ আমাদের স্বাধীনতার আগে যখন আমাদের সব কিছু চলছিল, আন্ডার দ্য কন্ট্রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট, তখন আমরা কিন্তু এই পার্লামেন্টারি সিস্টেমটাকেই ফলো করে আসছিলাম বহু বছর ধরে। 1858-এর পর থেকে কিন্তু আমরা পার্লামেন্টারি সিস্টেমটাকেই ফলো করে আসছি। ভাইসরয় হলো, ভাইসরয়ের পরে তার যে কাউন্সিল হলো, তারপরে যখন রিজিওনাল গভর্নমেন্ট হলো, সেই রিজিওনাল গভর্নমেন্টে যে গভর্নর থাকলো, সেই গভর্নরের সাথে সাথে তার কাউন্সিল তৈরি হলো। তাহলে এইটা কি হলো? গভর্নমেন্ট তো সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু কিসের উপরে বেস করে সিদ্ধান্ত নিচ্ছে? তার যে কাউন্সিল রয়েছে, তার যে অ্যাসেম্বলি রয়েছে, তাদের সবার সিদ্ধান্তের উপরে বেস করে কিন্তু আমাদের গভর্নর একটা ফাইনাল ডিসিশন দিচ্ছে। তাহলে আমরা এই যে সিস্টেমটা, এই পার্লামেন্টারি সিস্টেমের সাথে খুব ফ্যামিলিয়ার, কারণ ব্রিটেনেও একই রকমভাবে পার্লামেন্টারি সিস্টেমই রয়েছে বা ছিল সেই সময়। তাহলে একটা ফ্যামিলিয়ারিটি রয়েছে, আমরা প্রত্যেকেই
এই পার্লামেন্টারি সিস্টেমটাকে খুব ভালোভাবে চিনি, জানি এবং আমরা এটার সাথে বহুদিনের পরিচিত, সে এটাকে রাখা হয়েছে ওই জন্য। নেক্সট কি পয়েন্ট হতে পারে? মোর রেসপন্সিবিলিটি, অবভিয়াসলি এটা একটা খুব বড় পয়েন্ট। প্রেসিডেন্টের ক্ষেত্রে কোনো রেসপন্সিবিলিটি নেই, এখানে রেসপন্সিবল হতে হবে। লেস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ কনফ্লিক্ট, অবশ্যই, কারণ এখানে একই লোকই তো এক্সিকিউটিভে, একই লোক, একই একই ইডিওলজি লোকই তো লেজিসলেটিভ, সো কোনো কনফ্লিক্টের জায়গা নেই, তাই না? আর নেচার অফ ইন্ডিয়ান সোসাইটি, এইটা একটা খুব বড় জিনিস, এটা খুব ভাবনা চিন্তা করে এই জিনিসটা করা হয়েছে। কেন? প্রেসিডেন্ট হবে একটা লোক, যেটা আমি এর আগে বললাম মেরিটসের ক্ষেত্রে, যে ওয়াইড রিপ্রেজেন্টেশন, সেটাই এখানে বলা হয়েছে, যে প্রেসিডেন্ট হলে তো একটা লোক হবে, সে একটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, সে সমগ্র দেশের সমস্ত ধরনের মানুষের কথা নাও ভাবতে পারে, নাও জানতে পারে। এবার যেই দেশে একই ধরনের মানুষজন বসবাস করে, সেই দেশের ক্ষেত্রে পার্লামেন্টারি সিস্টেম ইটস ওকে। বাট যেখানে আমাদের দেশে, যেখানে এত ধরনের ধর্ম, এত ধরনের ভাষা, এত ধরনের কালচার, এত রকম ডাইভার্সিটি রয়েছে, সেখানে একজনকে আমরা রাখবো, সেই সবার হয়ে সিদ্ধান্ত নেবে, এটা হতে পারে না। তাই ইন্ডিয়ান সোসাইটির এই যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিকে কাউন্টার করার জন্য, এই ডাইভার্সিটিকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করার জন্য, সমস্ত সিস্টেমকে ঠিকঠাকভাবে চালনা করার জন্য পার্লামেন্টারি সিস্টেম ইজ আ মাস্ট। ওকে, সো এই জন্য আমরা পার্লামেন্টারি সিস্টেমটাকে ইউজ করছি। ফ্যামিলিয়ারিটি, রেসপন্সিবিলিটি, লেস কনফ্লিক্ট, নেচার অফ ইন্ডিয়ান সোসাইটি, ইট মিনস ডাইভার্সিটি ইন ইন্ডিয়া। আই হোপ দ্য চ্যাপ্টার ইজ ক্লিয়ার। পার্লামেন্টারি সিস্টেমে এটুকুই আছে, যে পার্লামেন্টারি সিস্টেমের মূল বক্তব্য কি? এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। লেজিসলেচার হলো সেটাই যারা প্রশ্ন করতে পারে, আর এক্সিকিউটিভ হলো তারাই যারা সেই প্রশ্নের উত্তর দেবে, কারণ এদের উপরেই দায়িত্ব ছিল সমস্ত কাজকর্ম করার। দেশের সমস্ত এক্সিকিউটিভের দায়িত্ব হচ্ছে সমস্ত রকম যে মেইন অবজেক্টিভগুলো রয়েছে সেগুলো পালন করা। তাহলে তারা কাজকর্ম ঠিকঠাক করছে কিনা, সমস্ত দায়িত্ব পালন করছে কিনা, এটা তো জানতে হবে। তাহলে রেসপন্সিবিলিটি রয়েছে কাদের হাতে? এক্সিকিউটিভের হাতে। কাদের প্রতি? লেজিসলেচারের প্রতি। লেজিসলেচার বলতে কাদের বোঝানো হচ্ছে? সাধারণ মানুষ, কারণ লেজিসলেচারে যারা রয়েছে, পার্লামেন্টে যারা রয়েছে, তারা সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ। ক্লিয়ার? পার্লামেন্টারি সিস্টেম হলো এইটা, এর বাইরে পার্লামেন্টারি সিস্টেমে কিছু নেই। এখান থেকে শুধুমাত্র তোমাদের এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। পয়েন্টগুলো মুখস্থ করা ছাড়া আর এখান থেকে তেমন বেশি কিছু করার বিষয় নয়। ক্লিয়ার আশা করি? এরপরেও যদি আশা করি এখানে তোমাদের কোনো রকম প্রবলেম থাকার বিষয় না, খুব ইজি ল্যাঙ্গুয়েজে খুব ইজিলি বোঝানো আছে লক্ষ্মীকান্ত পড়বে। তাও যদি বাই চান্স কোনো প্রবলেম থাকে, তোমরা তো আই এম হিয়ার অলওয়েজ। এখানে আরেকটা জিনিস যেটা রয়েছে, যে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম আর ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কিছু একটু ডিফারেন্স আছে। কীরকম রয়েছে? ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা রিপাবলিকান বলতে কি বোঝানো হচ্ছে? আমাদের যে স্টেটের যে হেড, অর্থাৎ দ্য প্রেসিডেন্ট কিন্তু একজন ইলেক্টেড ব্যক্তি, সে একজন নির্বাচিত ব্যক্তি, সে কোনো রকমভাবে হেরিডিটারি নয়, অর্থাৎ প্রেসিডেন্টের ছেলেই প্রেসিডেন্ট হবে, তার ছেলেই প্রেসিডেন্ট হবে, এরকম নয়, যেটা ব্রিটিশ পার্লামেন্টের ক্ষেত্রে রয়েছে। সেখানকার যে ক্রাউন, সেখানে কুইন থাক, কিং থাক, যেই থাক, তাহলে সেখানে হচ্ছে সেই কুইন বা কিংয়ের তার পরবর্তীতে যারা আসবে, তার যে সন্তান, সেই কিন্তু আবার কিং বা কুইন হবে। ক্লিয়ার? তাহলে দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম। এছাড়া ইন্ডিয়ার ক্ষেত্রে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনকে মেনে পার্লামেন্ট চলবে। পার্লামেন্টের কোনো একটা বিল, কোনো একটা সিদ্ধান্ত যদি কনস্টিটিউশনকে মেনে না চলে, তাহলে সেটাকে বাতিল করে দিতে পারে আমাদের সুপ্রিম কোর্ট। কিন্তু ঠিক উল্টোটাই হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে। সেখানে কনস্টিটিউশন কি বলছে সেটা বড় কথা না, পার্লামেন্ট কোন বিল তৈরি করছে সেটা বড় কথা। পার্লামেন্ট যদি বিলটা বানায়, সেটা যদি কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট হয়, কনস্টিটিউশনের এগেইনস্টে যায়, তাহলে ওখানে কনস্টিটিউশনকে চেঞ্জ করে দেওয়া হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? ওখানে আমাদের এখানে যেমন রিটেন কনস্টিটিউশন খুব পার্মানেন্ট রিজিড কাইন্ড অফ কনস্টিটিউশন, আমাদের ব্রিটেনের ক্ষেত্রে সেরকম রিজিড নয়, ওখানে খুব ইজিলি চেঞ্জ করা যায় আমাদের কনস্টিটিউশনের সমস্ত প্রভিশনস। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, আর ব্রিটেনের ক্ষেত্রে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট যা বলবে সেটাই ঠিক, সেটা কনস্টিটিউশনে থাকুক আর না থাকুক, কনস্টিটিউশনকে চেঞ্জ করা হবে, পার্লামেন্টের সিদ্ধান্তকে চেঞ্জ করা হবে না। নেক্সট যেটা আছে শ্যাডো ক্যাবিনেট। এই জায়গা থেকে একটা ইউপিএসসিতে একবার কোশ্চেন এসেছিল মেইনসে, যে শ্যাডো ক্যাবিনেট কি আমাদের ইন্ডিয়ার যে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে কি এটা উপযুক্ত?
সেটা কি ইন্ডিয়ার ক্ষেত্রে এই সিস্টেমটাকে নেওয়া যেতে পারে না নেওয়া যেতে পারে না। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমন নয় যে এখানটা মনে রাখার কিছু নেই বলে এখানে খুব ইজিলি তোমরা নেবে না, এখানটা ইম্পর্টেন্ট জায়গা। প্রত্যেকটা ফিচার, প্রত্যেকটা আইডিয়া মনে রাখতে হবে, পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাহলে শ্যাডো ক্যাবিনেট বলতে কি বোঝানো হচ্ছে? শ্যাডো ক্যাবিনেট বলতে এক্স্যাক্টলি সেটাই বোঝানো হচ্ছে যেটা অল্টারনেটিভ গভর্নমেন্ট। মানে আজকে যেই পার্টি রয়েছে রুলিং পার্টি, সেই পার্টি যদি কোনো কারণে ব্যর্থ হয় রুলিংয়ের ক্ষেত্রে, সেখান তাকে সেদিকে যদি ডিসলভ করা হয়, তাহলে একটা শ্যাডো ক্যাবিনেট, অর্থাৎ তার পেছনেই একটা ক্যাবিনেট থাকবে, যেটা কিন্তু অপোজিশন পার্টিতে হবে। সেই অপোজিশন পার্টিতেও একই রকমভাবে মিনিস্টার থাকবে, একই রকমভাবে ক্যাবিনেট তৈরি হবে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কোনো কাজ করবে না, তারা শুধুমাত্র একটা শ্যাডোর মতো থাকবে। যেমন শ্যাডো আমরা কাজ করি, কিন্তু আমাদের শ্যাডোটা আমাদের সাথে থাকে। একই রকমভাবে যে রুলিং পার্টি আছে, সেটা রুলিং পার্টি সেই কাজ করবে, কিন্তু বাই চান্স কখনো যদি প্রয়োজন হয়, তাহলে সেই অপোজিশন পার্টির যে ক্যাবিনেট, শ্যাডো ক্যাবিনেট রয়েছে, তাকেও কাজে লাগানো যেতে পারে। এটা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের ফিচার। ইন্ডিয়ায় শ্যাডো ক্যাবিনেট বলে কোনো সিস্টেম নেই। Clear? So these are the main differences between Indian parliamentary system and British parliamentary system. I hope it is clear. Next, তাহলে পার্লামেন্টারি সিস্টেম এখানে আমাদের কমপ্লিট হচ্ছে। এইবার দেখো ফেডারেল সিস্টেম কি বলছে। আচ্ছা, এখানে পার্লামেন্টারি সিস্টেম আর ফেডারেল সিস্টেমের মধ্যে একটা দুটো কিন্তু আলাদা ভঙ্গিমা থেকে দেখা হচ্ছে, দুটোর ভিউ পয়েন্ট আলাদা। পার্লামেন্টারি সিস্টেম বলতে বোঝানো হচ্ছে যে গভর্নমেন্টটা কি ধরনের হবে। সেখানে কি একজন ব্যক্তি থাকবে যে সমস্ত কিছু কন্ট্রোল করবে, নাকি সেখানে পার্লামেন্টে অনেক লোক থাকবে, তারা সবার ভোটের ভিত্তিতে এটা হবে। এইটা বলছে পার্লামেন্টারি সিস্টেম বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এবার যখন সিদ্ধান্ত হয়ে গেল যে হ্যাঁ পার্লামেন্টারি সিস্টেম হবে বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম হবে, হোয়াট এভার ইট ইজ, তারপরে হলো যে আচ্ছা এটা কি ফেডারাল করা হবে না ইউনিটারি করা হবে। অর্থাৎ ধরে নাও সিদ্ধান্ত নেওয়া হলো যে হ্যাঁ ঠিক আছে আমরা ইন্ডিয়াকে পার্লামেন্টারি করব। তাহলে পার্লামেন্টারি বলতে কি বোঝানো হচ্ছে? যে ইন্ডিয়ায় কি দিল্লিতে একটাই পার্লামেন্ট থাকবে, সেখান থেকেই কি সমস্ত জায়গায় কন্ট্রোল করা হবে, নাকি প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে স্টেট গভর্নমেন্ট তৈরি করা হবে? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? যদি স্টেট গভর্নমেন্ট না থাকতো, একমাত্র দিল্লি একমাত্র থাকতো যেসব কিছু কন্ট্রোল করবে, তাহলে সেটা হতো কিন্তু আমাদের ইউনিটারি সিস্টেম। ক্লিয়ার? ফেডারেল সিস্টেম হতো না। ফেডারেল সিস্টেমের কথার অর্থ হলো যুক্তরাষ্ট্রীয়। জাস্ট এ মিনিট। অর্থাৎ যে আমাদের তাহলে ফেডারেল সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে? যে প্রত্যেকটা জিনিসের ওপরে ল বানানোর অধিকার, এই অধিকারগুলো রয়েছে কিন্তু আমাদের শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তাই নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, কিন্তু প্রত্যেকের হাতেই নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা রয়েছে নিজের নিজের জায়গায় নিজের ল বানানোর মতো। তাহলে এটা হচ্ছে ফেডারেল সিস্টেম। পাওয়ার ইজ ডিভাইডেড বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড রিজিওনাল গভর্নমেন্ট। দিস ইজ দ্য মেইন ফিচার অফ আওয়ার ফেডারেল সিস্টেম। ক্লিয়ার? তাহলে এই ফেডারেল সিস্টেম কোথায় কোথায় দেখা যায়? ইউএসএতে দেখা যায়, অস্ট্রেলিয়া দেখা যায়, কানাডায় দেখা যায়, রাশিয়াতে দেখা যায়। দিস আর দ্য থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, আচ্ছা এবার বলছে ফেডারাল বলতে কি বোঝা যায়। ফেডারাল কথার অর্থ হলো এগ্রিমেন্ট অফ স্টেটস। যে অনেকগুলো স্টেট আছে, তারা সবাই মিলে একদিন এক জায়গায় এলো এবং একটা এগ্রিমেন্ট করলো। তারা সবাই বললো যে ঠিক আছে আজকে থেকে আমাদের একটা কমন সেন্টার হবে। সেই সেন্টারে একজন থাকবে যে পুরো স্টেটগুলোকে কন্ট্রোল করবে, আর পুরো স্টেট সেই সেন্টারের আন্ডারে থাকবে। যদি কখনো কোনো স্টেট চায় তাহলে সে কিন্তু সেন্টারের থেকে আলাদাও হয়ে যেতে পারে। এইটা বলা হচ্ছে ফেডারেশনের বক্তব্য, ফেডারেশনের এটা মানে। কিন্তু ইন্ডিয়ার ফেডারেশন এইটা বলে না। আর্টিকেল 1-এ যদি যাও, আর্টিকেল 1-এ দেখতে পাবে সেখানে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, সেখানে ফেডারেশন অফ স্টেটস বলা নেই। ইউনিয়ন অফ স্টেটস কেন বলা হয়েছে? কারণ ইউনিয়ন অফ স্টেটস হলো সেইটাই যেখানে প্রত্যেকটা স্টেট নিজেদের মধ্যে এগ্রিমেন্টের জন্য নয়, তারা নিজেরা একসাথে রয়েছে, কারণ তারা সবাই একসাথে একটা নেশন তৈরি করছে। তাদের কোনো অধিকার নেই যে তারা একজনের থেকে আরেকজন আলাদা হয়ে গিয়ে একটা আলাদা স্টেট তৈরি করে ফেলবে। ক্লিয়ার? আজকে যদি ওয়েস্ট বেঙ্গল মনে করে তাহলে কখনোই পারবে না যে আমি ইন্ডিয়ার
আন্ডারে থাকবো না, আমি ওয়েস্ট বেঙ্গল বানাবো, যে রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, এটা বানাতে পারবে না, কারণ দিস ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস, দিস ইজ নট দ্য ফেডারেশন অফ স্টেটস। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তাহলে ইউনিয়ন অফ স্টেট এটা আর্টিকেল 1-এ বলা হয়েছে, এটা মনে রাখতে হবে যে ওখানে ফেডারেশন বলে আমাদের কনস্টিটিউশনে কোথাও বলা নেই, সব জায়গায় ইউনিয়ন অফ স্টেটস বলে বলা হয়েছে, কিন্তু এই সিস্টেমটাকে বলা হয় ফেডারেল সিস্টেম। আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট, এবার দেখো একই জিনিস তোমাদের মুখস্থ করতে হবে এখানেও। ফেডারেল ফিচার কি কি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে? ডুয়াল পলিটি, অবভিয়াসলি ডুয়াল পলিটি, এটা খুব মানে বোঝানোর কিছু নেই যে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার, স্টেট গভর্নমেন্টের সরকার, ডুয়াল পলিটি। রিটেন কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন বলতে কি বোঝানো হচ্ছে যে কনস্টিটিউশন রয়েছে একটাই, সেই কনস্টিটিউশনের আধারেই আমাদের স্টেটও ল তৈরি করবে, আমাদের সেন্টারও ল তৈরি করবে। তাহলে একটা কনস্টিটিউশনের আধারেই কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু যে কোনো ধরনের র বা রুলিংস তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফেডারেল ফিচার্স একটা পার্ট। নেক্সট, ডিভিশন অফ পাওয়ার ইজ অবভিয়াসলি ডিভিশন অফ পাওয়ার। কোনো একটা জায়গায় আমাদের পাওয়ার সেন্ট্রালাইজড নয়, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার রয়েছে। দিল্লি যেমন রয়েছে তেমন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল যেমন রয়েছে সেরকম প্রত্যেকটা আলাদা আলাদা লোকাল গভর্নমেন্ট রয়েছে। তাহলে পাওয়ার কিন্তু ডিভাইড করে দেওয়া রয়েছে, কোনো একজনের হাতে পাওয়ার নেই সম্পূর্ণ। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? যেটা তুমি যদি ইউকেতে চলে যাও সেখানে কিন্তু শুধুমাত্র এক জায়গাতেই পাওয়ার, সেখান থেকেই পুরোটা কন্ট্রোল করা হচ্ছে, ঠিক আছে? সেখানে ডিভিশন নেই, কিন্তু সেটা ফেডারেল ফিচার, অর্থাৎ আমাদের যেটা রয়েছে সেখানে ডিভিশন অফ পাওয়ার রয়েছে। নেক্সট, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এখানে অফ হবে, সরি, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন ইজ অবভিয়াসলি প্রত্যেকেই কনস্টিটিউশনকে মেনে চলতে হবে। কনস্টিটিউশনের যেটা বলে দেওয়া হয়েছে যে এতগুলো স্টেট আছে, সেই প্রত্যেকটা স্টেট হলো ইন্ডিয়ারই অংশ, আর প্রত্যেকটা স্টেটকেও আমাদের এই যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে মেনে চলতে হবে, আর আমাদের সেন্টারও সেই কনস্টিটিউশনকে মেনে চলছে। তাহলে সম্পূর্ণ মিলিয়ে একটা দেশ, যেই দেশের একটা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে সেন্টারও মানছে, স্টেটও মানছে, তাহলে এটা ফেডারেল ফিচারের একটা পার্ট। ভেরি ইজি। নেক্সট, রিজিড কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন বলতে কি বোঝানো হচ্ছে, যে দেখো তোমরা পড়লে এগুলো বুঝতে পারবে, খুবই ইজি, বাড়িতে তোমাদের পড়তে হবে বোঝার জন্য, এমন কিছু কঠিন জিনিস না। রিজিড কনস্টিটিউশন বলতে যেমন যখন তখনই কিন্তু আমাদের স্টেট, আমাদের সেন্টার যে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে দেবে, সমস্ত কিছু চেঞ্জ করে দেবে, তা নয়, ঠিক আছে? তার জন্য কখনো সখনো যদি সেটা স্টেটের কোনো ব্যাপার হয়, তাহলে স্টেটকেও জানাতে হবে, তারও সিদ্ধান্ত নিতে হবে যে স্টেটের এই বিলের ব্যাপারে কি বক্তব্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। তাহলে কনস্টিটিউশনটাকে যে সবসময় সেন্টার নিজে একা চেষ্টা করেই পাল্টে দিতে পারবে এরকম নয়। ক্লিয়ার? নেক্সট কি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। জুডিশিয়ারি কারো আন্ডারে নয়, সেন্টারের আন্ডারে নয়, স্টেটের আন্ডারে নয়, জুডিশিয়ারির মতো, সেই জুডিশিয়ারির আন্ডারে স্টেট আর সেন্টার সবাই সমান। ক্লিয়ার? তাহলে এখানে সেন্টারের বেশি ক্ষমতা বা জুডিশিয়ারি সেন্টারের হাতে রয়েছে, স্টেটের হাতে নেই, স্টেটকে তাহলে জুডিশিয়ারিতে যদি কোনো ফাংশন করতে হয় তাহলে সেন্টারের কাছে যেতে হবে, এরকম নয়, প্রত্যেকের অধিকার রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। বাইক্যামেরালিজম বলতে আমাদের যে সেন্টার রয়েছে, সেই সেন্টারে কিন্তু ওখানে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তেমন কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে স্পেসিফিক্যালি সেখানে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, যেটা রাজ্যসভা, আপার হাউস অফ আওয়ার পার্লামেন্ট, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ফিচারগুলো, ফেডারেল ফিচার কি কি রয়েছে, ইউ মাস্ট memorize these features. There is no other option in this chapter. Memorize the features of federal features of the constitution. এছাড়া এখানে আর কিছু করার নেই, মুখস্থ করতে হবে। ইউনিটারি ফিচার্স কি কি আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের? দেখো ইউনিটারি, যেমন এটা এর জন্যই বলা হয়, দেখবে এরপরে, যে ইন্ডিয়াকে কোয়াসি ফেডারেল অথবা ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস বলা হয়। এটা কেন বলা হয়? ফেডারেল সিস্টেম তো বুঝলাম যে প্রত্যেকটা স্টেটেরও অধিকার রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমাদের সেন্টারের কিছু স্পেশাল ক্ষমতাও রয়েছে, যেমন স্ট্রং সেন্টার অনেক বেশি স্ট্রং আমাদের স্টেটের থেকে। সেন্টারে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত স্টেটের থেকে অনেক উপরে। একটা বিষয়ের উপরে যদি স্টেটও একটা সিদ্ধান্ত দেয় এবং পার্লামেন্টও যদি একই সিদ্ধান্ত দেয়, তাহলে পার্লামেন্টের বক্তব্যটাই কিন্তু থাকবে, স্টেটের
বক্তব্যটা থাকবে না, স্টেটের মতামতটা থাকবে না। এগুলো আমরা সমস্ত ডিটেলে পড়বো যখন পার্লামেন্ট পড়বো, যখন আমরা রিলেশনসগুলো পড়বো, ইন্টার স্টেট অথবা সেন্ট্রাল স্টেট রিলেশনস, এগুলো পড়বো। আচ্ছা, এছাড়া নট ইনডিস্ট্রাক্টেবল স্টেটস মানে যদি কোনো স্টেট মনে করে যে আমি এই দেশের সাথে, এই ইউনিয়নের মধ্যে থাকবো না, আমি আলাদা হয়ে যাব, আমি নিজে একটা আলাদা স্টেট তৈরি করবো, আলাদা দেশ তৈরি করবো, আলাদা নেশন তৈরি করবো, সেটা সে পারবে না। তাকে সেন্টারের সাথে যুক্ত হয়েই থাকতে হবে। তাহলে এটাও একটা ব্যাপার যে সে কিন্তু অলমোস্ট সেন্টারের একটা সাবসিডিয়ারি হিসেবে রয়েছে, সেন্টারের একটা আন্ডারে রয়েছে, এইরকম একটা ফিলিং আসে, তাই না? অটোমেটিক আমাদের সবার ফিলিং আসে যে স্টেট মানে সেন্টারের আন্ডারে। তারপরে সিঙ্গেল কনস্টিটিউশন, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা কনস্টিটিউশন নেই, ওই একটা কনস্টিটিউশন যেটা সেন্টারও ফলো করে, স্টেটও ফলো করে, সেটাই সবাইকে ফলো করতে হবে। কোনো স্টেটের আলাদা কনস্টিটিউশন তৈরি করার ক্ষমতা নেই। ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, কিছু কিছু এরকম প্রভিশনস আছে যেই প্রভিশনসগুলো হয়তো স্টেটকেও এফেক্ট করে, কিন্তু সেটা সেন্টার চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবে, স্টেটের রিকমেন্ডেশন লাগবেই না, এরকম বহু প্রভিশনস রয়েছে। তাহলে ফ্লেক্সিবিলিটিও রয়েছে, ঠিক আছে? এবারে দেখো, এখন এখন যেহেতু তোমরা পরপর শুনছো ফেডারেল ফিচার, ইউনিটারি ফিচার, তোমাদের মনে হবে যে বাবা একই কথা, একটু আগে শুনলাম একই রকম, এখন শুনছি আরেক রকম। সো কিছু কিছু আছে ওই রকম, কিছু কিছু আছে এইরকম, সেই জন্যই দুটো আলাদা আলাদাভাবে আমরা স্টাডি করছি। সো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে আর মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় এরকমই কোশ্চেন আসবে যে ফেডারেল ফিচারগুলো কী কী, ইউনিটারি ফিচারগুলো কী কী, অথবা অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে ইউনিটারি ফিচার কোনটা নয়, এই চারটের মধ্যে কোনটা ইউনিটারি ফিচার নয়, খুঁজে বার করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আনইকুয়াল স্টেট রিপ্রেজেন্টেশন, প্রত্যেকটা স্টেটের যে রিপ্রেজেন্টেশন সমান এরকমও নয়, ঠিক আছে? এক একটা স্টেটের রিপ্রেজেন্টেশন এক এক রকম রয়েছে, তাহলে সেখানে প্রত্যেকটা স্টেটের সমান অধিকার নয়, এটা একটা প্রবলেম। এমার্জেন্সি সিচুয়েশন, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন ঘোষণা করা হয় তাহলে স্টেটের কিছু থাকে না, সমস্তটাই প্রেসিডেন্টের হাতে চলে আসে অথবা সেন্টারের হাতে চলে আসে। ইউনিটারি ফিচার, এমার্জেন্সি ওই একই ব্যাপার, ইয়েস, সমস্তটাই সেন্টারের হাতে চলে আসে। সিঙ্গেল সিটিজেনশিপ, যেমন আমেরিকার ক্ষেত্রে যদি যাও, আমেরিকার ক্ষেত্রে যেমন বলা হবে যে সে আমেরিকার সিটিজেন, তার সাথে একটা ওখানকার যে স্টেট রয়েছে, যেমন অন্যান্য স্টেটেরও আলাদা আলাদা সিটিজেনশিপ রয়েছে, তাহলে প্রত্যেকটা মানুষের দুটো সিটিজেনশিপ আছে আমেরিকায়, একটা স্টেটের জন্য আর একটা নেশনের জন্য, আমেরিকার জন্য, ইউনিয়নের জন্য। কিন্তু সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে নেই। ইন্ডিয়ার ক্ষেত্রে তুমি বলতে পারবে না যে সেখানে তুমি বলতে পারবে না আই এম এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, নো, সিটিজেন অফ ইন্ডিয়া, ওকে? আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তুমি এরকম বলতে পারো, কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেনশিপ তোমার একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান। নেক্সট, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, জুডিশিয়ারি একই সাথে, স্টেটের আলাদা করে কোনো জুডিশিয়ারি নেই, হাইকোর্ট আছে, এবং সে হাইকোর্ট মানে এই নয় যে শুধুমাত্র সে স্টেটের হয়েই কাজ করবে, না, সে আমাদের সেন্টারের যে সমস্ত রুলস আছে, যে সমস্ত লজ আছে, সেগুলোও কিন্তু হাইকোর্ট সেই সমস্ত জিনিসগুলোকেও ফলো করবে। সুতরাং স্টেটের আলাদা করে কোনো জুডিশিয়ারি নেই, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি প্রত্যেকের ক্ষেত্রে। এছাড়া অল ইন্ডিয়া সার্ভিসেস, আইএএস, আইপিএস, আইএফএস, এই ধরনের যে সমস্ত অল ইন্ডিয়া সার্ভিসেসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইউনিয়ন ফিচারেরই একটা অংশ। এবার দেখো, স্টেট গভর্নমেন্ট কাজ করবে স্টেট গভর্নমেন্টের অফিসার্স দিয়ে, কিন্তু সেন্টার ওই স্টেট গভর্নমেন্ট অফিসারের মাথার ওপরেও একটা আইএএস অফিসারকে বসিয়ে দিচ্ছে। যেমন ধরো, আমাদের প্রত্যেকটা জেলায় একজন কিন্তু ডিএম রয়েছে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, সে কিন্তু একটা আইএএস অফিসার, সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, ক্লিয়ার? কিন্তু যারা বিডিও রয়েছে, এসডিও রয়েছে, এই ধরনের যারা রয়েছে, কিংবা মনে করো মিউনিসিপ্যালিটির যে সমস্ত এক্সিকিউটিভ অফিসার্স রয়েছে, তারা স্টেট গভর্নমেন্টের অফিসার। তাহলে স্টেট গভর্নমেন্টের অফিসারের লেভেলটা নিচে, তার উপরে যারা রয়েছে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, আইএস, আইএফএস অফিসার, ক্লিয়ার? তাহলে ইউনিয়ন ফিচারের মধ্যে বোঝা যাচ্ছে যে যদিও বা আমাদের স্টেট গভর্নমেন্টকে বলা হয়েছে যে তোমাদের আমরা অধিকার দিচ্ছি, তোমরা নিজেদের মতো থাকো, তারপরেও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটের মধ্যে ইন্টারফেয়ার করছে। নেক্সট, ক্যাগ, সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যত ফান্ডস আছে, যত অ্যাকাউন্টস আছে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এই ধরনের যে সমস্ত ফান্ডসগুলো আছে, কিংবা স্টেটের যে কনসলিডেটেড ফান্ড, এই ফান্ডগুলোকে কে করবে, কে অডিট করবে, কে হিসাব নিকাশ করবে, এই সিএজি বা ক্যাগ করবে, কন্ট্রোলার
কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এ কিন্তু দুটোতেই কাজ করবে, সেন্টারেও করবে স্টেটেও করবে, কিন্তু এই এই সিএজি বা ক্যাগকে নিযুক্ত করার সময় কিন্তু স্টেটের কোনো হাত নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ক্যাগকে নিযুক্ত করা হয়। আমরা এগুলো পড়বো ক্যাগ সম্পর্কে পরে, তখন আমরা দেখবো যে ক্যাগকে নিযুক্ত করার সময় স্টেট কোনো তাতে হস্তক্ষেপ করছে না, কিন্তু ক্যাগ এসে আবার সেই স্টেটের অ্যাকাউন্টকে কিন্তু তখন ক্যাগ অডিট করছে। তাহলে এটা কি ক্যাগ কি? ক্যাগ একজন এমন ব্যক্তি যাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিযুক্ত করছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টসকে অডিট করছে। তাহলে এটা একটা বুঝতেই পারছো যে স্টেট গভর্নমেন্টের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইন্টারফেয়ার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। নেক্সট, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট। বহু ক্ষেত্রে দেখা যায় যদি 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 আপার হাউসে একটা বিল পাস করা হয় যে পার্লামেন্ট বানাতে পারবে কোনো স্টেট লিস্টের হয়ে কোনো বিল বা কোনো অ্যাক্ট তৈরি করতে পারবে, তাহলে আমাদের পার্লামেন্ট অবশ্যই সেটা করতে পারে। ঠিক আছে, তাহলে পার্লামেন্টের অধিকার আছে স্টেট লিস্টে হস্তক্ষেপ করার। গভর্নর প্রেসিডেন্টের লোক, প্রেসিডেন্ট তাকে নিযুক্ত করছে, তো গভর্নর গিয়ে কোথায় বসছে? গভর্নর গিয়ে বসছে স্টেটের মাথার উপর, অর্থাৎ স্টেটের যে অ্যাসেম্বলি আছে তার মাথার উপরে গিয়ে কে বসছে? গভর্নর বসছে। তাহলে গভর্নর যতক্ষণ না পর্যন্ত সাইন করছে ততক্ষণ পর্যন্ত কোনো স্টেটের বিল অ্যাক্ট হতে পারবে না, একটা বিল একটা অ্যাক্টে পরিণত হতে পারবে না। তাহলে এটা কে নির্ণয় করছে? গভর্নর করছে। গভর্নরকে? গভর্নর স্টেট গভর্নমেন্টের লোক, প্রেসিডেন্টের লোক। ক্লিয়ার? ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কে নিযুক্ত করছে? এই কমিশনারকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিযুক্ত করছে, কিন্তু সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোর দুটোর ইলেকশনেরতেই কিন্তু কাজ করছে ইসিআই। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তাহলে এই যে বিভিন্ন ধরনের অফিস, যে সমস্ত কনস্টিটিউশনাল অফিসগুলো রয়েছে তাদেরকে সব সেন্ট্রাল গভর্নমেন্ট নিযুক্ত করছে, কিন্তু তারা এসে স্টেট গভর্নমেন্টের হয়েও কাজ করছে। তাহলে স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের লোক স্টেটে কাজ করছে। তাহলে এটা অবভিয়াসলি এটা মনে হতেই পারে যে আচ্ছা তুমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের লোক, তাহলে তুমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কাজ করবে, সেন্ট্রালের হয়ে কাজ করবে, তুমি স্টেটের হয়ে কেন করবে? তাহলে তুমি স্টেটের যে সমস্ত বেনিফিটস রয়েছে সেগুলোকে তুমি মাথায় রাখবে না, তুমি তো সেন্ট্রালের বেনিফিটসকে মাথায় রাখবে, তাই না? এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। এছাড়া কি ভেটো রয়েছে প্রেসিডেন্টের। গভর্নর অবশ্যই পারে, গভর্নরের কাছে যদি একটা বিল যায় তাহলে গভর্নর হয় সেটা কি করবে? সাইন করবে, অথবা সাইন করবে না, অথবা সেটাকে রিকনসিডারেশনের জন্য পাঠাবে, অথবা গভর্নর সেটাকে প্রেসিডেন্টের কাছেও পাঠাতে পারে। ঠিক আছে, আর প্রেসিডেন্টের অধিকার, সে সেটাকে সাইন করতেও পারে, নাও করতে পারে। তাহলে স্টেট গভর্নমেন্টের বিলের ওপরে কিন্তু প্রেসিডেন্টেরও একটা ভেটো পাওয়ার রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। তাহলে এই যে ফিচারগুলো, যে ইউনিটারি ফিচারগুলো কি কি রয়েছে, এই সমস্ত ফিচার তোমাদের মাথায় রাখতেই হবে। ক্লিয়ার? সো এই জন্যই বলা হচ্ছে যে ইন্ডিয়া হলো একটা কোয়াসি ফেডারাল। কোয়াসি ফেডারাল বলতে অলমোস্ট ফেডারাল, নট ফুললি ফেডারাল। পুরোপুরি ফেডারাল নয়, পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, অলমোস্ট ফেডারাল অথবা কোয়াসি ফেডারাল সিস্টেম, যেখানে দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ এখানে সেন্টার আছে, স্টেট আছে, কিন্তু আসলে এদের মধ্যে যে ডিভিশন অফ পাওয়ার সেটা পুরোপুরি ঠিকঠাকভাবে ডিভিশন নয়। এখানে অনেক হিউজ পরিমাণে ওভারল্যাপ আছে। একই জিনিসের উপরে পাওয়ার সেটা স্টেটের হাতেও আছে, সেন্টারের হাতেও আছে, আর সেই জিনিসের উপরে অবশ্যই সবসময় সেন্টারের কন্ট্রোল থাকবে। যদি কোনো অ্যাক্টের উপরে, যেটা আমি একটু আগে বললাম, স্টেট আর সেন্টার একই জিনিসের উপরে কোনো একটা সিদ্ধান্ত নেয়, তো সেন্টারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সুতরাং এটাকে ওই জন্য কোয়াসি ফেডারাল সিস্টেম বলা হয়, অথবা ফেডারাল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস বলা হয়। যে এটা ফেডারাল সিস্টেম, ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয়, কিন্তু এটা ইউনিটারি, মানে আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তার দিকে ঝোঁকটা বেশি রয়েছে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তাহলে ইন্ডিয়া একটা কোয়াসি ফেডারাল সিস্টেম। এরকম কোশ্চেন আসতে পারে যে হুইচ ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন ডিটারমাইন্স দ্যাট আওয়ার ফেডারাল সিস্টেম ইজ কোয়াসি, আওয়ার ইন্ডিয়ান পলিটি ইজ কোয়াসি ফেডারাল, দিয়ে 4টে অপশান দিল। সেখান থেকে হয়তো 4খানা, তাদের মধ্যে 3খানা হয়তো ফেডারাল দিল, 1খানা ইউনিটারি দিল। তোমাকে ইউনিটারিটা খুঁজে বার করতে হবে, দিয়ে ওখানে ওই ইউনিটারিটাই হবে আনসার। কারণ ওই ইউনিটারি থেকে আমরা বুঝতে পারছি যে ফেডারাল সিস্টেম থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কনস্টিটিউশনে একটা ইউনিটারি বায়াস রয়েছে। ক্লিয়ার? সো দিস ইজ অ্যাবাউট আওয়ার ফেডারাল সিস্টেম।
ক্লিয়ার? ফেডারাল সিস্টেমের আর আমাদের পার্লামেন্টারি সিস্টেমের দুটোর একই জিনিস করতে হবে, সেটা হলো ফিচারগুলো মুখস্থ করতে হবে। আমি এই নিয়ে মনে হয় বহুবার বলে ফেললাম এই একটা কথা, যে যদি ফিচার মুখস্থ না করো তাহলে একদিন মনে করবে যে হ্যাঁ এইটা আমাকে স্যার বলেছিল কিন্তু আমরা করিনি। ফিচার মুখস্থ করতেই হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসার মতো এই একটাই জায়গা আছে, ফিচার। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আমার এর থেকে ভালোভাবে মানে এর থেকে আমি বেশি জোর দিয়ে বলতে পারি না, যতটা জোর দিয়ে বলা সম্ভব আমি বলে দিয়েছি যে ফিচারগুলো মুখস্থ করো, দ্বিতীয় কোনো অপশান নেই। ক্লিয়ার? সো আমাদের পার্লামেন্টারি সিস্টেম কমপ্লিট হয়ে গেছে আর ফেডারাল সিস্টেমও কমপ্লিট হয়ে গেছে। সো এইটাই ছিল তোমার, এর এর বাইরে তো ফেডারাল সিস্টেম আর কিছু করার নেই। তো ডাউট থাকলে তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতেই পারো, কোনো প্রবলেম নেই, ডাউট থাকলে আমাকে জানাবে। আর এখানে আমি আশা করি যে আজকে যে চ্যাপ্টার দুটো পড়ানো হলো এখানে ডাউটসের কোনো জায়গাই নেই, দে আর ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, বাড়িতে পড়ো, মন দিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, সুন্দর করে পড়ো। ভেরি ইজি চ্যাপ্টার্স, আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে।